আসসালামু আলাইকুম। সম্মানিত ডক্টর, আজকের এই ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের বাংলা বাংলা ক্লাসের প্রথম অংশটা আজকে শুরু করতেছি। তো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। গতকাল আমাদের একটা পরীক্ষা হয়ে গেছে, আপনারা হয়তো অনেকেই পরীক্ষা দিয়েছেন, বেশ ভালো একটা সংখ্যক পরীক্ষা দিয়েছেন। আপনাদের খাতা দেখার কাজ চলমান, খুব দ্রুত হয়তো রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনাদের খাতাগুলোতেও আমরা যে গ্যাপ গুলো দেখেছি, আমাদের একটা জিনিস মনে হয়েছে যে অনেকে আসলে টাইমলি শেষ করতে পারেন নাই। তো নন ক্যাডার পরীক্ষায়, শুধু নন ক্যাডার না, পিএসসি রিটেন, যে কোনো রিটেন পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো সব পরীক্ষায় কম বেশি দেখা যায় যে আপনি কিছু কম কিছু বেশি নর্মালি জানেন, কিন্তু দেখা যায় আপনি টাইম মেনটেন না করতে পারার কারণে ভালো মতো পরীক্ষাটা শেষ করতে পারেন না। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আপনার লেখার উপস্থাপনা। দেখা যায় আপনি নর্মালি যদি কোনোদিন কোনো খাতা কেটে থাকেন, আমরাও মেডিকেল যে প্রফের পরীক্ষাগুলো বা কার্ড টার্মের পরীক্ষাগুলো দিয়ে আসছি, সেই সিনারিও গুলো যদি একটু চিন্তা করে দেখেন, আসলে একটা খাতা খুব বেশি ডিপলি পড়ার সময় থাকে না পিএসসি তে। এবং পিএসসি তে নতুন আরেকটা সিস্টেম করে ফেলছে, সেটা আপনারা জানেন, যে এখন রাউন্ড সিস্টেমে খাতা কাটে। একটা খাতায় একসাথে পিএসসি তে অনেকজন বসে, বসার পরে আহ, দেখা যায় যে একজন স্যার 1 নাম্বার প্রশ্ন দেখতেছে, পরের জন 2 নাম্বার, তারপরের জন 3 নাম্বার, তারপরের জন 4 নাম্বার, এরকম করে রাউন্ড সিস্টেমে খাতা দেখা হয় পিএসসি তে। এবং সময় খুবই কম থাকে। দেখা যায় যে এই আমাদের বিসিএস এর ক্ষেত্রে যেটা হয়, যে দেখা যায় যে বাংলা খাতা টোটাল 6 7 8 হাজার 10 হাজার পরীক্ষার্থী মাত্র 4 দিনে 5 দিনে দেখা শেষ করে ফেলে। তো এরকম একটা প্রশ্ন দেখার পিছনে, 10 মার্কের একটা প্রশ্ন দেখার জন্য বা 20 মার্কের একটা প্রশ্ন দেখার জন্য ওনাদের হাতে খুবই কম সময়, 1 মিনিট বা 2 মিনিট এরকম সময় থাকে। এবং টানা সকাল থেকে রাত পর্যন্ত একটা মানুষ যখন বসে বসে খাতা দেখবে, তার পক্ষে আসলে আপনি কোথায় কোন বানান ঠিক লিখছেন, কোন বানান ভুল লিখেছেন, কোথাও কোনো দাড়ি কমা বাদ গেছে কিনা, এত ডিপলি আসলে দেখাটা সম্ভব হয় না। তো যার কারণে আপনার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা বিষয়। রিটেনে ভালো করতে গেলে আপনার টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে, এবং আপনার খাতার উপস্থাপনাটা সুন্দর করতে হবে। ভিতরে আপনি যদি কিছু ভুলভাল লিখেও আসেন, এটা আসলে খুব বেশি নাম্বারের ক্ষেত্রে ইফেক্ট ফেলে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন টাইম মেনটেনটা রিটেন প্র্যাকটিসের মাধ্যমে শিখতে, এবং আমরা যে কৌশলগুলো আপনাদের শেখাবো খাতাগুলোতে সেরকম করে লেখাগুলোকে উপস্থাপনা করতে। তো দেখেন, আমরা জানি যে আমাদের নন ক্যাডার রিটেন পরীক্ষা, এখানে টোটাল 200 নাম্বার থাকবে। 200 নাম্বারের মধ্যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এগুলোতে 40 40 করে থাকবে। আর আমাদের যে মেডিকেল সায়েন্স সাবজেক্টিভ পার্ট, সেখান থেকে থাকবে 80 নাম্বার। তো আমাদের বাংলা 40 নাম্বার। তো তখন আপনি ধরেন পরীক্ষার হলে ঢুকছেন, আপনার পরীক্ষা যখন শুরু হবে তার আগে আপনাকে 4টা খাতা দেওয়া হবে। যে আপনি একটা পরীক্ষা দিতে গেছেন, আপনাকে 4টা খাতা দেওয়া হবে, বলা হবে 4টা খাতায় বিষয় কোড সহ আপনার নাম রোল পূরণ করার, প্রশ্ন দেওয়ার আগেই। যখন আপনি পূরণ করে ফেলবেন, তারপরে আপনাকে হচ্ছে প্রশ্নটা সময় মতো দেওয়া হবে। এবং এই খাতাগুলো কিন্তু লিগ্যাল সাইজের খাতা হবে। আপনার নর্মালি যে A4 সাইজের খাতায় লিখে অভ্যস্ত, বা আমরা নর্মালি যে হচ্ছে ডিভাইস সাইজের খাতায় লিখে অভ্যস্ত, পিএসসির খাতাগুলো কিন্তু সব লিগ্যাল সাইজের। লিগ্যাল সাইজের খাতা যদি কেউ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে লিগ্যাল সাইজের খাতাগুলো কিন্তু বেশ লম্বা, এবং একটা পাতার মধ্যে অনেক লেখা ধরে। দেখা যায় যে আপনি নর্মালি A4 সাইজের পেজে যেটা 1.5 পেজে লিখতেন, পিএসসির খাতায় সেটা 1 পেজের মধ্যে ধরে যায়, বা আরো বেশি লেখা পিএসসির খাতায় 1 পেজের মধ্যে ধরে যায়। তো তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আপনি পরীক্ষার হলে গেলেন, আপনাকে 4টা খাতা দেয়া হলো, 4টা খাতা লিগ্যাল সাইজের, বড় বড় খাতা। আপনি নাম রোল সবকিছু ফিল আপ করলেন, তারপরে আপনাকে সময় মতো প্রশ্ন দেয়া হলো। প্রশ্ন নিয়ে আপনি দেখবেন যে বাংলা দিয়ে শুরু হবে। যারা গতদিন আমাদের পরীক্ষাটা দিচ্ছেন বা গ্রুপের মধ্যে প্রশ্নটাও শেয়ার করা হয়েছে, প্রশ্নটা দেখছেন, তারা দেখবেন
যে বাংলা, তারপরে থাকে ইংলিশ, তারপরে থাকে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে তিনটা পার্ট থাকে: বাংলাদেশ থাকে, আন্তর্জাতিক থাকে, আর বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান থাকে, সাধারণ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। এরপরে মেডিকেল সায়েন্স থাকে। এরকম পরপর সাজানো থাকে। পরীক্ষার হলে গিয়ে শুরুতে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোনটা দিয়ে শুরু করবেন। পরীক্ষার হলে আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে কোনটা দিয়ে শুরু করবেন। তাহলে পরীক্ষার হলে আপনাকে ডিসাইড করতে হবে আপনি আসলে কোনটা দিয়ে শুরু করবেন। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাংলা দিয়ে শুরু করাটা হবে বোকামি। কারণ বাংলায় আমরা জানি রচনা লিখতে হয়। সাউন্ড কি আসলেই কম মনে হচ্ছে সবার কাছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন পরীক্ষার হলে যাব, যাওয়ার পরে প্রশ্নটা পাওয়ার পরে আমাদের প্রথমে ডিসাইড করতে হবে যে আমরা আসলে কি দিয়ে শুরু করব। আমরা আসলে কি দিয়ে শুরু করব এই ডিসিশনটা আমাদের নিতে হবে। তো বাংলা দিয়ে শুরু করব এই ডিসিশনটা নেওয়া হবে বোকামি। কারণ বাংলায় রচনা থাকে 15 নম্বরের। এখন 15 নম্বরের রচনার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন বা আগে যদি রচনা লিখে থাকেন, তাহলে দেখবেন যে রচনায় আসলে যদি আপনি 5 পেজের কম লিখেন তাহলে নিজেরই একটু কষ্ট কষ্ট লাগবে যে এত ছোট লিখলাম। আবার আপনি যদি রচনা শুরুতেই লেখা শুরু করেন বা বাংলা লেখা শুরু করেন, তখন দেখবেন আপনার সময় অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য ওয়াইজ ডিসিশন হলো আমরা আগে অন্য কোনো কিছু দিয়ে শুরু করব, দেন সবার শেষে এসে বাংলাটা শেষ করব, বাংলা দিয়ে ফিনিশিং দিব। এটা হচ্ছে পরীক্ষার হলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোনটা দিয়ে শুরু করবেন। আচ্ছা, দুই একজন ভাই বলতেছেন সাউন্ড শুনতে পাচ্ছেন না। আপনারা মনে হয় একটু হেডফোন ইউজ করলে ভালো হয়, অথবা নেটওয়ার্ক গুলো চেক করলে ভালো হয়। মানে ঢাকায় 2 দিন ধরে নেটওয়ার্কের অবস্থা ওভারঅল খুবই খারাপ আর কি। তো সবাই একটু নেট কানেকশনটা চেক করে নিবেন, প্লাস একটু হেডফোন ইউজ করবেন, তাহলে আশা করি সুন্দর শুনতে পারবেন। তো তাহলে আমরা পরীক্ষার হলে যেটা করব, যে বাংলা আমরা শেষে লিখব। আমরা হচ্ছে বাকি দিকগুলো দিয়ে শুরু করব। ইংলিশ দিয়ে শুরু করতে পারি, অথবা জিকে দিয়ে শুরু করতে পারি, মেডিকেল সায়েন্স দিয়ে শুরু করতে পারি, যার যেটা ভালো লাগে। তো শুরু করলেন। সেকেন্ড কথা হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব, দেখেন আমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা। আমাদের হাতে সময় 4 ঘন্টা। তো আমরা যদি হিসাব করে দেখি, আমাদের এক নাম্বার প্রশ্নের উত্তর লিখতে আমাদের সময় দেওয়া উচিত 1.2 মিনিট। মানে এটা তো আসলে পরীক্ষার হলে হিসাব করা কঠিন। আপনি যেটা মনে রাখবেন যে 5 নাম্বারের জন্য আমি দিব 6 মিনিট, 5 নাম্বার প্রশ্নের জন্য আমি 6 মিনিট দিব। এবং ওভারঅল আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ধরেন ইংলিশ পরীক্ষা দিচ্ছেন 40 নম্বরের, আপনাকে এটা অবশ্যই 45 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আপনি বাংলা পরীক্ষা দিচ্ছেন 40 নম্বরের, বাংলা লেখা শুরু করছেন, আপনার মাথায় রাখতে হবে আপনি যে কোনো ভাবে হোক এটা 45 মিনিটের মধ্যে শেষ করবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আপনি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের জন্য যেটা করবেন, সবসময় মাথায় রাখবেন বাংলা দিয়ে শুরু করবেন না। বাংলা দিয়ে শুরু করলে টাইম মেনটেন করা কঠিন হয়ে যায়। আপনি বাংলা বাদে যেটা আপনার পছন্দ সেটা দিয়ে শুরু করেন। যেটাই শুরু করবেন সেটাতেই মনে রাখবেন যে 5 নাম্বারের জন্য আপনি সর্বোচ্চ 6 মিনিট পাবেন। এবং ওভারঅল আপনাকে যে কোনো ভাবেই হোক সেই পরীক্ষাটা 45 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ধরুন বাংলা শুরু করছেন, 45 মিনিটে শেষ করতে হবে। ইংরেজি শুরু করছেন, 45 মিনিটে শেষ করতে হবে। সাধারণ জ্ঞান শুরু করছেন, 45 মিনিটে শেষ করতে হবে। আর যদি মেডিকেল সায়েন্স দেন, মেডিকেল সায়েন্স হচ্ছে 90 মিনিটে শেষ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা 5 নাম্বারের জন্য পাবো 6 মিনিট। এবং বাংলা হোক, ইংলিশ হোক, সাধারণ জ্ঞান হোক, তিনটাই আমাদেরকে 45 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর মেডিকেল সায়েন্সের জন্য আমরা পাবো 90 মিনিট। মেডিকেল সায়েন্স আমাদের 90 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো এটা আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে, কারণ নন ক্যাডার পরীক্ষায় আপনি পারবেন না এরকম ঘটনা ঘটবে না। দেখা যাবে যে আপনি ম্যাক্সিমাম সবকিছুই পারেন, 90%ই আপনি পারেন। কিন্তু সমস্যা হবে আপনার টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট ম্যাক্সিমাম পরীক্ষার্থী কিছুদিন আগের পরীক্ষাটাতেও ঠিক মতো টাইম ম্যানেজমেন্ট করতে পারে নাই। এই জন্য টাইম ম্যানেজমেন্টটা ভালো মতো করতে হবে। ঠিক আছে।
দেন আমরা আসি আমাদের বাংলায়। আমাদের বাংলায় কি কি থাকবে? তো বাংলায় কি কি থাকবে আমরা তো এটা আগেই জানি, আগেও আলোচনা করছিলাম, তারপর আবার বলি যে বাংলায় সিলেবাসটা খুবই কম, অল্প, এবং আপনাকে সময় দিতে হবেও কম। তো অনেকে চিন্তা করতেছেন যে ভাই আমি ওই বইটা কিনবো, বা কোন কোন বই কিনবো, কোন বই কিনলে ভালো হয়। দেখেন আমরা আপনাদের আহ আবারও ক্লিয়ারলি বলি যে দেখেন, আপনি নন ক্যাডারে দেখবেন ম্যাক্সিমাম জিনিস আপনি পারেন, আপনার রেসিডুয়াল নলেজ থেকেই পারেন। মেইন সমস্যা হচ্ছে টাইমলি শেষ করতে পারা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার হাতে সময় কিন্তু খুবই কম। আপনি হয়তো এখনো ভাবতেছেন যে পরীক্ষার ডেট তো পাইনি, বিশাল সময় পাবো, অনেক কিছু পড়ে ফেলবো। এটাও আসলে দেখবেন যে পসিবল হবে না, আমাদের অভিজ্ঞতা যেটা বলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলার ক্ষেত্রে বা জিকের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে এখানে মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি 46 বিসিএস থেকে ট্রেন্ড অ্যানালাইসিস করেন, 46, 47, 50, এবং লাস্ট যে নন ক্যাডার পরীক্ষাটা হলো, কোনো পরীক্ষায় প্রশ্ন রিপিট হয়নি। এবং রিপিট হওয়ার থেকে বড় কথা হচ্ছে কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে কমন দেয়নি। মানে পিএসসির এখন স্ট্র্যাটেজিটাই হচ্ছে এমন যে আপনার পরীক্ষাটা হবে রেসিডুয়াল নলেজের উপরে বেস করে, যে আপনি 10টা রচনা মুখস্থ করে যাবেন, এর মধ্যে একটা কমন পাবেন, একদম বমি করে দিয়ে চলে আসবেন। পিএসসি তে আর এরকম হবে না। পিএসসি পরীক্ষার প্যাটার্নটাই এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি রচনা লিখতে পারেন কিনা, তারপরে আপনি আপনার রেসিডুয়াল নলেজ দিয়ে একটা রচনা লিখে আসবেন। তো আমরা সবাই 6, 7, 8, 9, 10-এ প্রচুর রচনা লিখে আসছি। গরুর রচনা লিখছি, বর্ষা নিয়ে রচনা লিখছি, 5 পেজ, 10 পেজ, 15 পেজ ভরায় লিখে আসছি। জাস্ট ওই নলেজটাই আপনার এখানে অ্যাপ্লাই করতে হবে। তো বাংলার ক্ষেত্রে তাহলে বাংলার যে বিরোচন অংশটা, মানে রচনা, সারাংশ, সারমর্ম, পত্র লিখন, অনুবাদ, এই অংশটাতে আসলে আপনাকে মুখস্থ করার কোনো কিছু নাই। আপনাকে শুধুমাত্র লেখার প্যাটার্নটা ধরতে হবে, আর আপনাকে টাইমলি শেষ করার অভ্যাসটা করতে হবে। এই দুইটা জিনিস লাগবে। যে আমি 10টা সারাংশ পড়লাম, মুখস্থ করে গেলাম, কমন পড়ে যাবে। 10টা সারমর্ম পড়ে গেলাম, বা 20টা 50টা সারমর্ম পড়ে গেলাম, কমন আসবে। এই ধরনের চিন্তা ভাবনা আপনাকে বাংলা বিরাচন লেখায় বাদ দিতে হবে। তো আপনাকে ধরেই নিতে হবে যে আপনি রচনাও কোনো, আপনার পড়ে যাওয়া কোনো রচনা কমন পড়বে না। সারাংশ, সারমর্ম, পত্র লিখন, ভাবানুবাদ, কোনোটাই আপনার পড়ে যাওয়া অংশ থেকে কমন পড়বে না। তো আজকে আমরা ব্যাকরণ বাদে বাংলার এই বিরোচন অংশটা নিয়ে আলোচনা করব। তো বাংলা পরীক্ষায় আমাদের রচনা থেকে 15 নাম্বার, সারাংশ বা সারমর্ম থেকে 5 নাম্বার, পত্র লিখনে থেকে 5 নাম্বার, ভাবানুবাদে থেকে 5 নাম্বার, টোটাল এই 30 নাম্বার আপনাকে আপনার রেসিডুয়াল নলেজ থেকে আনসার করতে হবে। এবং আপনি যদি টাইম ম্যানেজমেন্টটা শুধু ঠিক মতো বুঝেন আর লেখার প্যাটার্নটা ধরতে পারেন, তাহলে আশা করা যায় আপনার লেখাটা একদম বেস্ট হবে ইনশাল্লাহ। তো আমরা রচনা দিয়ে শুরু করি। তো যখন আমরা বাংলা লেখা শুরু করব, আমার সামনে ধরেন খাতা আসলো, আমি 3টা লেখে শেষ করে ফেলছি, আমার হাতে আর 45 মিনিট বাকি আছে। আমি এখন বাংলা লেখা শুরু করলাম। বাংলা লেখা শুরু করলাম। তো বাংলা লেখা শুরুতেই দেখবেন 1 নম্বর প্রশ্ন থাকে প্রবন্ধ রচনা। তো আপনি প্রবন্ধ রচনাটা বাদ রাখবেন, রেখে বাকিগুলো লেখা শুরু করবেন। তো তারপরে আমরা প্রবন্ধ লেখা রচনা সম্পর্কে বলি। তো প্রবন্ধ রচনায় 15 নাম্বার থাকে। আপনি যদি বেস্ট নাম্বার পাইতে চান, যে আমি সব থেকে ভালো নাম্বার পাইতে চাই, আপনাকে 5 পেজ লিখতে হবে, 5 পৃষ্ঠা, এই পার ওপার এপার ওপার করে 1, 2, 3, 4, 5, 5 পেজ আপনাকে লিখতে হবে, 5 পৃষ্ঠা লিখতে হবে। তো এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে 5 পৃষ্ঠা লিখতে হবে এটা আমি বলতেছি, কিন্তু আসলে পরীক্ষার হলে বাস্তবতা এরকম থাকে না, যে আসলে 5 পৃষ্ঠা লেখার মতো সময় ম্যানেজ করা কঠিন। এবং আমি বলছি যে পিএসসি তে আমাদের যেটা করতে হবে, 5 নাম্বারের পরীক্ষার জন্য 6 মিনিট, এবং এই 5 নাম্বারের জন্য 6 মিনিট আমরা দিব। এই 5 নাম্বারের জন্য আমরা লিখবো কত পেজ, মানে 5 নাম্বারের জন্য আমরা 1 পাতা লিখি। পিএসসির যে লিগাল সাইজের পাতা, সেখানে আমরা 1 পাতা লিখি 5 নাম্বারের জন্য। তো এটা আপনার মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা রচনার জন্য নর্মালি 1 পাতা করে যদি হিসাব করি, তাহলে 3 পাতা, তাহলে আপনাকে মিনিমাম 3 থেকে 5 পাতা লিখতে হবে। তাহলে আপনি ভালো নাম্বার পাবেন। এবং আপনি যদি 3 পাতার কম লিখেন, তাহলে কিন্তু এখানে আপনার নাম্বারটা কমে আসবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা
বলতেছি যে প্রবন্ধ রচনা টোটাল 15 নাম্বার। আমরা 15 নাম্বারের জন্য পাবো হয়তো 18 মিনিট। 18 মিনিটে আমরা প্রবন্ধটা লিখবো 3 পাতা থেকে 5 পাতা, যত লেখা যায় আর কি। কিন্তু মিনিমাম 3 পাতা আপনাকে লিখতেই হবে। 5 নাম্বারের জন্য যদি আপনি 3 পাতা না লিখেন তাহলে আপনার কিন্তু নাম্বার কমে যাবে। মানে 5 নাম্বারের জন্য 1 পাতা যদি না লিখেন, 3 নাম্বার 15 নাম্বারের জন্য 3 পাতা, মিনিমাম 3 পাতা যদি আপনি না লিখেন তাহলে কিন্তু প্রবন্ধ রচনায় আপনার নাম্বার কমে আসবে। তো এটা গেল প্রবন্ধ রচনা আমরা কিভাবে নাম্বার বন্টন বা কিভাবে সময়টা মেনটেন করব। তো এখন আসেন রচনা কিভাবে লিখবেন আসলে। তো ধরেন রচনা এমন এমন রচনা দেয় যেটা আসলে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। না, 3 পাতা বলতে ধরেন একদম প্রথম পাতা, এইটা প্রথমটা এক এক পেজ, তার উল্টা পাতা মানে এটা হচ্ছে 2 পেজ, এরকম করে মানে ছয় ছয় পাতা বা 6 পৃষ্ঠা এরকম না। এপিড ওপিড মানে এই পিঠটা 1 পেজ, পরেরটা সেকেন্ড পেজ, তারপরেরটা থার্ড পেজ, এরকম করে করে 3 পাতা বা 3 পেজ। ঠিক আছে। তো এখন দেখেন রচনা আপনি আসলে প্রেডিক্ট করতে পারবেন না, যদিও আমরা আপনাদেরকে এখানে কিছু গুরুত্বপূর্ণ রচনা দিয়ে দিচ্ছি যে বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক। কিন্তু আসলে আপনি রচনা কখনো প্রেডিক্ট করতে পারবেন না বা করা সম্ভব না যে কি রচনা আসতে পারে। যেমন 47 একটা আসছে এরকম, 47 বিসিএস রিটেনে, যে নজরুলের লেখায় তারুণ্য, নজরুলের রচনায় তারুণ্য, এরকম একটা প্রবন্ধ আসছে। একটাই প্রবন্ধ, কোনো অপশন নাই। জাস্ট ইমাজিন যে এরকম, মানে কেউ কখন প্রেডিক্ট করতে পারছে যে এরকম একটা রচনা দিয়ে বসে থাকবে। সবসময় তো রচনা আসে যে 21 শতকের চ্যালেঞ্জ, এআই, এটা সেটা প্রযুক্তি, হ্যান ত্যান হয়ে যাবে, কিন্তু এমন একটা রচনা দিয়ে রাখছে। তো এটাই আসলে বাস্তবতা যে আপনি ধারণা করতে পারবেন না বা কখনো কমন পাবেন না যে এই রচনাটা আসতে পারে। যদি আপনার ভাগ্য ভালো থাকে হয়তো আসতে পারে। এবং এই জন্য রচনা কমন পাওয়ার পিছনেও কোনো সময় দিবেন না। আমি আবারও বলতেছি যে আজকে পাওয়ার পরে যে আমি 10টা দিয়ে দিলাম বা অন্য কেউ 10টা দিয়ে দিল, এই 10টা আপনি পড়ে যাবেন, এই কাজ আপনি ভুলেও করবেন না। আপনাকে যেটা করতে হবে লেখার প্র্যাকটিস। আপনি আমাদের মক টেস্ট দিবেন, আপনি আমাদের মডেল টেস্ট দিবেন, সাবজেক্ট ফাইনাল দিবেন, সেখানে আপনি 3 বার 3টা বা 5 বার দেখা যাবে যে আপনার রচনা লেখা হয়ে গেছে। তো আশা করি এর মাধ্যমেই আপনার প্রস্তুতি হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি যে আমরা হয়তো একটা পিডিএফ আপনাকে দিব, সেখানে হয়তো কিছু গুরুত্বপূর্ণ রচনা থাকবে। আপনি ভুলেও এই রচনাগুলো মানে মুখস্থ করার চেষ্টা করবেন না। আপনি পারলে একবার চোখ বুলে যাইতে পারেন, এতটুকুই। কিন্তু আপনার যেটা দরকার সেটা হচ্ছে লেখার প্র্যাকটিস। তো আমাদের সাথে আশা করি আপনারা যখন পরীক্ষাগুলো দিবেন আপনার এই প্র্যাকটিসটাও ইনশাল্লাহ ভালো মতো হয়ে যাবে। তো এখন আসেন রচনাটা আমরা কিভাবে লিখবো। তো রচনাটা শুরু করবেন যে ধরেন বলছে যে নজরুলের লেখায় তারুণ্য। তো শুরুতেই আপনি একটা নাম দিয়ে দিলেন, রচনার নাম নজরুলের লেখায় তারুণ্য নাম দিলেন। তো আমরা কিন্তু আগে বা অনেক বই আপনি দেখবেন যে এরকম করে লেখা থাকে যে সূচনা, বর্ণনা, অমুক অমুক, পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, শেষে গিয়ে উপসংহার। তো এইটা করলে আবার আমার মনে হয়েছে যে নাম্বার কমে যায় এবং উপস্থাপনাটা আসলে খুব বেশি ভালো হয় না, বাচ্চাকালের মতো মনে হয়। তো প্রবন্ধের ক্ষেত্রে আমরা সূচনা বর্ণনা কোনো কিছু লিখবো না, কিন্তু আমাদের মাথায় থাকবে যে হ্যাঁ এইটাই পয়েন্ট। ধরেন আপনি লিখতেছেন যে নজরুলের লেখায় তারুণ্য, প্রথমে আপনি নামটা লিখলেন তারুণ্য, শুরুতে আপনি একটা ভূমিকা লিখবেন। ভূমিকাটা আপনি লিখবেন না যে এটা ভূমিকা, কিন্তু আপনি ভূমিকাটা লিখবেন, মানে ভূমিকার পয়েন্ট দেয় না এরকম করে অনেকে, ভূমিকা লিখে তারপরে শুরু করে। তো আপনি এই ভূমিকাটা লিখবেন না, আপনি জাস্ট এখান থেকে লেখা শুরু করবেন যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রতিভার এক অপার বিস্ময়, এই বিদ্রোহী কবিতার কবিতায় তারুণ্যের জয়গান করেছেন, তার কবিতায় তারুণ্যকে যৌবনকে অনন্য মহিমায় ফুটিয়ে তুলেছেন। এরকম করে 2টা লাইন লিখলেন। তারপরে হয়তো আপনার মাথায় একটা নজরুলের একটা কবিতা চলে আসলো বা কবিতার 2টা পংক্তি মনে আসলো, কবিতার 2টা লাইন মনে আসলো। মনে আসলে আসলো, না আসলে সমস্যা নেই, যদি লিখতে পারেন তাহলে ভালো। তো আপনি লাইন 2টা লিখে দিলেন যে তারুণ্যের জয়গান করে কবি লিখেছেন, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওরে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। নজরুলের দেখবেন অনেক গান আপনাদের অলরেডি মুখস্থ, অনেকে জানেন। তো এখানে আপনারা হচ্ছে খুব চমৎকার করে নীল কালারের কালি দিয়ে ধরেন 2টা লাইন লিখে দিলেন। বা নজরুল মানে আমি বলতেছি যে কোনো ধরনের রচনা আসতে পারে, এর সাথে প্রাসঙ্গিক যে কোনো একটা উক্তি, যে কোনো একটা লাইন, যে কোনো একটা কিছু যদি আপনি দিতে পারেন
তাহলে লেখাটা সুন্দর হয়, এবং মাঝখানে আপনি সুন্দর করে একটা নীল কালি দিয়ে দিয়ে দিলেন। এরপরে আপনি পরবর্তী পয়েন্ট শুরু করবেন, আপনার মধ্যে যেটা ভালো মনে হয়। যে নজরুল নজরুল কিভাবে কবিতা লেখা শুরু করছে এটা নিয়ে আপনি একটা প্যারা লিখলেন। এখান থেকে মাঝখান থেকে শুরু, একটু আগায় দিয়ে শুরু করলেন। ধরেন এখান থেকে শুরু করলেন আপনি লেখা, এরকম করে লিখতে থাকলেন। এখানে গিয়ে ধরেন আপনার শেষ হলো। তারপরে আপনি আবার আর একটু গ্যাপ দিয়ে এখান থেকে আবার শুরু করলেন। ঠিক আছে, আপনার যে যে পয়েন্ট গুলো প্রাসঙ্গিক মনে হয় আপনি সেরকম করে প্রাসঙ্গিক ভাবে পয়েন্ট লিখতে থাকলেন। মাঝখানে যদি কোনো উক্তি দেওয়ার মনে হয় আপনার সাথে প্রাসঙ্গিক, আপনি উক্তি দিয়ে দিলেন। মাঝে মাঝে এমন হয় যে আপনার মাথায় কোনো উক্তি আসতেছে না, আপনি তখন কি করবেন? যে আপনি ধরেন যে 3-0 তত্ত্ব নিয়ে একটা প্রবন্ধ আসছে, বা বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ে একটা প্রবন্ধ আসছে, বা যে কোনো কিছু, যে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে বা কোনো কিছু নিয়ে একটা প্রশ্ন আসছে। তা আপনি সেখানে ডক্টর ইউনূসের একটা উক্তি ঢুকাই দিলেন যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বলে আপনি আপনার মধ্যে একটা লাইন বানাই দিলেন। যে পরীক্ষক যে খাতা কাটতেছে তার কি এতটা সময় আছে যে সে যাচাই করবে যে আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটা বলছে কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস সারাদিনে হাজার হাজার কথা বলে গেছে। বা আপনি ধরেন আন্তর্জাতিক নিয়ে কোনো একটা প্রবন্ধ লিখতেছেন, যে আন্তর্জাতিক বর্তমান সমস্যা সমাধানে বা হরমুজ হরমুজ সমস্যা সমাধানে বাংলাদেশের করণীয় শীর্ষক একটা প্রবন্ধ লিখুন। বা এটা আন্তর্জাতিক হয়তো এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো এখানে ধরেন আপনি এই সমস্যা নিয়ে একটা উক্তি দিবেন। এখন উক্তিটা দেওয়ার জন্য এমন একটা উক্তি, আপনার 10টা উক্তি অনেকে মুখস্থ করে দেয়, এটা করার কোনো দরকার নেই। আপনি জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ নাম, ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা ইরানের আহ, জাতীয় পরিষদের স্পিকার গালিবাফ, বা ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, বা তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান, এই কথাটা বলছে। আর সুন্দর করে আপনি হচ্ছে এই যে মাঝখানে একটা উক্তি নীলকালি দিয়ে সুন্দর করে লিখে দিলেন, 2টা কথায় শেষ। কেউ এটা যাচাইও করতে যাবে না যে এটা কে লিখছে। কিন্তু স্যার যখন খাতাটা দেখবে, দেখবে যে বাহ খুব চমৎকার করে লিখছে, তো সে স্যার ভিতরে আসলে কি লিখছেন আপনি সর্বোচ্চ যদি পড়ে, তাহলে আপনার এই যে ভূমিকাটুকু পড়ার টাইম তার থাকে। সে যখন দেখবে যে আপনি লিখছেন যে নজরুলের আহ রচনায় তারুণ্য, অথবা আপনি লিখছেন যে হরমুজ সমস্যা সমাধানে বা তেল সংকট সমাধানে বাংলাদেশের করণীয় শীর্ষক প্রবন্ধ, তো দেখবেন যে প্রথমে একটা লাইন ভূমিকা আপনি খুব চমৎকার করে লিখছেন। তারপরে আপনি এখানে লিখে দিচ্ছেন যে যে একটা উক্তি দিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন যে এই সরকার সমস্যার সমাধানে আগ্রহী এবং অতি দ্রুত আমরা সমস্যার সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। জাস্ট এটা দিয়ে দিলেন, সুন্দর করে একটা উক্তি। কেউ যাচাইও করতে যাবে না যে আদৌ তারেক রহমান এই কথা বলছে নাকি বলেনি। কিন্তু যখন স্যার দেখবে যে বাহ ছেলেটা তো খুব সুন্দর একটা ভূমিকা লেখছে, তারপরে দেখলো যে চমৎকার একটা উক্তি, তারপরে সে সামনে যাইতে থাকবে, বাকিগুলো সে পড়েও দেখবে না। কিন্তু দেখবে যে না, ছেলেটা সুন্দর সুন্দর উক্তি দিছে, তার প্রেজেন্টেশন সুন্দর, তখন দেখবেন আপনাকে 15-র মধ্যে 10+ দিয়ে দিবে। এই প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। ভিতরে আপনি কি লিখছেন, ভূমিকা আর হচ্ছে উপসংহারের বাইরে বাকিগুলো আসলে দেখার খুব বেশি সময় থাকে না। তো রচনা নিয়ে এটাই হচ্ছে কথা, যে তাহলে আমরা শুরু করব। তারপরে সুন্দর করে একটা ভূমিকা লিখবো, একটু সামনে থেকে শুরু করব। শুরু করে লিখবো, ভূমিকা লেখার পরে পারলে কোনো একটা উক্তি দিব, না পারলেও টেনশন করার কিছু নাই, দিলে আপনার নাম্বারটা একটু বেড়ে যাবে। এই এরপরে ছোট 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 করে আমরা প্যারা 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 করে লিখবো। কোনো উক্তি থাকলে উক্তিগুলো এরকম করে ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে নীল কালি দিয়ে লিখে দিব, এবং সবগুলো এরকম করে প্যারা প্যারা করে লিখবো, এবং প্যারাগুলো একটু দূরে থেকে শুরু করবো। এরকম করে আমরা রচনাটা লিখতে থাকবো। এবং এটা কিন্তু আপনার মানে যে কোনো রিটেনেই এই কৌশলটা অবলম্বন করতে হবে আর কি। শুধু যে নন ক্যাডারে কাজে লাগাবেন তা না, দেখবেন যে ভবিষ্যতে যদি কেউ বিসিএস কোনো রিটেন পরীক্ষা দেন সেখানেও কাজে লাগাবেন। এবং আমরা মোটামুটি মানে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করে আসছি আর কি সব রিটেনে। তো দেখা যাচ্ছে যে অনেক রিটেনে আসলে প্রিপারেশন ছিল না, এমনি পরীক্ষা দিতে গেছি, তো আল্লাহর রহমতে জাস্ট এই কিছু টেকনিক অ্যাপ্লাই করার কারণে পাশ করে গেছে আর কি। তো এই হচ্ছে রচনা লেখার নিয়ম। তো কারো কোনো রচনা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, রচনার ক্ষেত্রে আমরা উক্তিগুলো কালার পেন দিয়ে করলে সুন্দর হয়, মানে নীল কালি দিয়ে যদি আপনি একটু লেখেন, তাহলে স্যারের চোখে পড়ে যে আপনি কিছু উক্তি লিখছেন, এবং খাতাটা দেখতেও সুন্দর লাগে। ওই যে বললাম
যে আপনি আসলে ভিতরে কি লিখছেন এতগুলো পড়ার আসলে স্যারদের সময় নেই। স্যাররা জাস্ট আপনার শুরুর অংশটুকু দেখতে পারে, শেষের অংশটুকু দেখতে পারে খুব বেশি হলে, এবং মাঝখানে আপনার উপস্থাপনাটা দেখতে পারে। এখন আপনি পয়েন্ট পয়েন্ট করে অবশ্যই লিখবেন, কিন্তু হচ্ছে মানে আমি বলতেছি যেটা যে ধরেন পয়েন্টের শুরুতে আপনি নাম দিলেন সূচনা, তারপরে বর্ণনা, তারপরে প্রকারভেদ, তারপরে লিখে দিলেন উপসংহার। এটা আপনি করবেন না। কারণ প্রবন্ধ রচনা আসলে মানে অ্যাডাল্ট প্রবন্ধ রচনা বলতে মানে ওই বাচ্চাকালে ধরেন ওইটা খাইতো, কিন্তু এখন যেটা হয় যে আপনি কোনো পত্রিকায় যদি কোনো প্রবন্ধ দেখেন বা কোনো প্রবন্ধ উপস্থাপনা দেখেন, কোথাও কিন্তু আসলে ওই যে সূচনা বর্ণনা উপসংহার এরকম করে লেখা হয় না। এটা টেকনিক, আপনি যদি ওইরকম করে সূচনা বা ভূমিকা দিয়েও লিখতে চান লিখতে পারেন, সমস্যা নেই। এটা নিয়ে আসলে কোনো অ্যাবসলিউট পিএসসির কোনো নিয়ম নাই যে আপনাকে রচনা ঠিক এইভাবেই লিখতে হবে, তা আপনি ভূমিকা সূচনা দিতে পারবেন না। আমরা জাস্ট আমাদের অভিজ্ঞতা থেকে বা আমরা পরীক্ষাগুলো কিভাবে দিছি বা কিভাবে পাশ করে আসছি, এই অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করতেছে যে আমাদের মনে হয়েছে এই টেকনিক গুলো ফলো করে যদি আপনি রচনাটা লিখেন তাহলে হয়তো আপনি নাম্বারটা সব থেকে বেশি পাবেন। এটা। দ্বিতীয় কথা হচ্ছে কালি, দুইটা কালি ইউজ করবেন, কালো আর হচ্ছে নীল। নীল রঙের খুবই চমৎকার একটা কলম পাওয়া যায়। কলমটা হচ্ছে পেন্টনিক। পেন্টনিক নাম, জেল পেন না, লিঙ্ক। লিঙ্কের একটা কলম আছে, এই কলমটা আপনারা ইউজ করতে পারেন। নীল কালারের, কালি মাখামাখি হয় না, অপর পেজে যায় না, এটা আপনারা ইউজ করতে পারেন। আর সবুজ কালি ইউজ করা যাবে না, শুধুমাত্র নীল আর কালো ইউজ করতে পারবেন। ঠিক আছে। আর আনকমন টপিক, মানে একদম আনকমন এমন, খুবই একদম আনকমন যে আপনি জানেনই না, যে ধরেন সাধারণ জ্ঞানের বা এরকম কিছু প্রশ্ন আসে সেটা আপনি একদম জানেন না, সেটা আনসার করবেন না। কিন্তু ধরেন বাংলাদেশের গার্মেন্টস সমস্যার সমাধানে আপনার মতামত দিন, এটা তো আপনি অবশ্যই জানেন, কিছু হইলেও জানেন বা কিছু হইলেও লিখতে পারবেন। অবশ্যই আপনার চেষ্টা করা উচিত যে কোনো প্রশ্ন সেটা আপনি কম জানেন বেশি জানেন যেটাই হোক, আপনি তো কিছু হলেও লিখতে পারবেন। এই জন্য আমার যেটা মনে হয় যে আসলে লেখার চেষ্টা করা উচিত। দেখা যায় যে 5 নম্বরের প্রশ্ন তো আপনার হয়তো হুবহু যা আনসার চাইছে তা হয় নাই, কিন্তু সামান্য একটুও যদি আপনার মিলে টিলে যায় এদিক ওদিক থেকে, হয়তো দেখা যায় 1 নম্বর দিতে পারে স্যাররা। তো এই জন্য আমার মনে হয় যে আনকমন কমন চিন্তা না করে আমার মনে হয় যে লেখার চিন্তা মাথায় রাখা উচিত। কারণ মেডিকেলে দেখা যায় তো কিছু প্রশ্ন আমি একদম টোটালি জানেন না, কিন্তু আমার মনে হয় না যে হচ্ছে আপনারা তো সবাই ফাইনাল প্রপ দিয়ে এই লেভেলে আসছেন, যে আপনার রেসিডুয়াল নলেজ যে কোনো টপিক নিয়ে মিনিমাম একটু হলেও থাকবে এবং আপনি একটু হলেও আনসার করতে পারবেন। এখন লেখার ক্ষেত্রে আপনারা যেই কলম ইউজ করবেন সেটা থেকে এখন থেকে যে আপনারা মক টেস্ট গুলো দিবেন, এখন থেকে ওই কলমগুলো দিয়ে লেখার প্র্যাকটিস করেন। যেমন কিছু কিছু কলম আছে যেমন ভালো, আমি যেমন চেষ্টা করছি যে ম্যাটাডোর অল টাইম দিয়ে 46-এ অল টাইম দিয়ে লিখছিলাম। 47-এ একটা কলম আছে উডেন, ম্যাটাডোর উডেন একটা আছে, ওইটা দিয়ে লেখার চেষ্টা করছিলাম। এই কলমগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। ভালো মনে হয়েছে বলতে হাত ব্যথা করে না, মোটামুটি মানে সবসময় ফ্লুয়েন্টলি কালি বের হয়, ফ্লুয়েন্টলি লিখে আসা যায় আর কি। আর ম্যাটাডোর হাই স্কুল বা এই ধরনের পেন গুলোতে একটু কালির সমস্যা মনে হয়েছে আমার কাছে। এবং যার কাছে যেই কলমটা ভালো লাগে, আপনি যেটাতে সব থেকে সুইটেবল ফিল করেন, যেটাতে আপনি সব থেকে কমফোর্ট ফিল করেন, সেই কলমটা দিয়েই আপনি পরীক্ষা দেবেন। এবং অবশ্যই মক টেস্ট থেকেই ওই কলমটা দিয়ে লেখার প্র্যাকটিস করবেন। আমি আবারও বলতেছি যে আপনি কম পারেন বেশি পারেন, কিছু প্রশ্ন আনকমন আসছে, এগুলো কোনোটাই আপনার নন ক্যাডার পরীক্ষায় বা বিসিএস এর রিটেনে খারাপ করার জন্য ভ্যালিড পয়েন্ট না। ভ্যালিড পয়েন্ট হচ্ছে খারাপ করার জন্য যে আপনি টাইম মেনটেন করতে পারেন নাই, আপনার উপস্থাপনা সুন্দর না। এই কারণে যারা বিসিএস এ ফেল করে তাদের কাছে শুনে দেখবেন এই দুইটা কারণে ফেল করে মেইনলি। আর ইংলিশে আর ম্যাথের ব্যাপারটা আলাদা, সেখানে কিছু হিসাব আছে। কিন্তু বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক এই জায়গাগুলোতে মেইনলি যারা ফেল করে, তাদের ফেল করার মেইন কারণ হচ্ছে উপস্থাপনা ঠিক নেই, বা খাতায় ঠিক মতো উপস্থাপনা করতে পারে নাই, টাইম মেনটেন করতে পারে নাই, লিখতে পারে নাই। তো এই আর কি। আচ্ছা, তাহলে আমরা আপনাদের কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা পরে দিব। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ দিছি, এগুলো আপনারা জাস্ট একবার দেখে যেতে পারেন। আমি আবারও বলতেছি যে এখন পিএসসি কোনো কিছুই কমন দেয় না, যে আপনি 10টা পরে 20টা পরে যে ভাই আমি প্রবন্ধ কমন পাবো এরকম না। আপনি জাস্ট এই জিনিসগুলো একটু দেখে যেতে পারেন যেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তবে আমি বলবো যে এইগুলোর পিছনে
সেটা সময় নষ্ট করার দরকার নেই। আপনি আপনার রেসিডুয়াল নলেজ দিয়ে, আপনার প্র্যাকটিস দিয়ে যা পারবেন এনাফ। এই সময়টা আপনি অন্য জায়গায় দেন, মেডিকেল সায়েন্সে দেন, তাহলে হয়তো আরো বেটার আউটপুট পাবেন আর কি। এই জায়গায় আমার মনে হয় যে সময় নষ্ট করার কিছু নেই। প্রবন্ধ রচনা আপনি আপনার রেসিডুয়াল নলেজ দিয়ে, মোটামুটি উপস্থাপনার প্র্যাকটিসটা দিয়েই আপনি খুব চমৎকার ভাবে করে আসতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না। তো এখন আসেন সারাংশ বা সারমর্ম। তো সারাংশ সারমর্ম আপনারা আগেও লিখছেন, লিখে আসছেন। সারাংশ সারমর্ম সম্পর্কে আপনাদের কম বেশি সবার ধারণা আছে। তো সারাংশ হচ্ছে, ধরেন কোনো একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ থাকবে, এই প্যারাগ্রাফের যে মূল বক্তব্য এটাকে আপনার তুলে ধরতে হবে। সারমর্ম হচ্ছে ধরেন কয়েকটা কবিতার লাইন থাকবে, কবিতার লাইনের যে অর্থটুকুকে সুন্দর করে খুবই সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে। এখন দেখেন সারাংশ সারমর্ম 5 নাম্বার। তো এখন সারাংশ সারমর্ম আমরা কিভাবে লিখবো? সারাংশ সারমর্ম কিভাবে লিখবো দেখেন, সারাংশ সারমর্ম লিখার জন্য 5 নাম্বারের জন্য আমরা 6 মিনিট পাই, তাই না? এখানেও আমরা 6 মিনিটই ব্যয় করবো। অনেকে ভাবেন যে কোনো রকম একটা লিখে দিয়ে চলে আসলাম, হয়তো হয়ে গেল, এরকম না। যেহেতু আপনার হাতে 6 মিনিট আছে, আপনি 6 মিনিট মাথায় রেখে সুন্দর করে এই অংশটুকু পড়বেন। পড়ার পরে আপনি একবার দুইবার তিনবার একটু ভালো মতো পড়বেন, পড়লেই দেখবেন আপনি বুঝতে পারবেন যেখানে আসলে কি বুঝাইতে চাইছে, কি বলতে যাচ্ছে কবি বা লেখক কি বলতে যাচ্ছে। এই জিনিসটুকু, এই বক্তব্যটুকু আপনি মাত্র 3টা লাইনের মধ্যে তুলে ধরবেন, বেশি না। সারাংশ সারমর্ম আপনি যত বড় করবেন আপনার নাম্বার তত কমবে। আপনাকে সর্বোচ্চ 3 লাইন, 3 লাইনের বেশি না। এবং আমরা অনেকেই ভাবি যে 3 লাইন লিখছে, 3 লাইন লিখে 1 পেজ ভরাট করে ফেললাম। 3 লাইনের মধ্যে লিখবেন, এবং 3 লাইনের মধ্যে সর্বোচ্চ 2টা লাইন হচ্ছে জটিল বাক্য লিখবেন, আর দুইটা হচ্ছে জটিল বাক্য, আর একটা হচ্ছে সরল। মানে ব্যাপার হচ্ছে আপনি যত সংক্ষেপে লিখতে পারেন, মানে আপনার যে একটা পেজ দিবে পিএসসি, এই পেজের 3 ভাগের 1 ভাগ যেন হয়, 3 ভাগের 1 ভাগের মধ্যে আপনার সারাংশ লেখা শেষ হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, খুবই সংক্ষিপ্ত আকারে 3টা লাইনে সারাংশ বা সারমর্ম শেষ করবেন। এবং সারাংশ বা সারমর্ম লিখতে গিয়ে আপনি যেটা করবেন, যে এই লেখাটা আছে, এই লেখাটা আপনি 3বার একটু পড়বেন, পড়ে দেখবেন যে আপনার কি মনে হয়। যেমন দেখেন এখানে একটা কবিতার লাইন দিছে, এটা আমরা সবাই পড়ছি, সুকান্তের একটা খুবই বিখ্যাত কবিতা, যে হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদ লালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বুঝছেন? তো দেখেন এখানে দেখে কি মনে হচ্ছে, যেটা যখন আপনি 2-3 বার পড়বেন তখন দেখবেন এমনি বুঝতে পারবেন যে হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো। মানে এই কাব্য কবিতা আমোদ প্রমোদ এসব বাদ, এখন একটু সচেতন হও, কঠোর গদ্য আনো, পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। কবিতারে আমরা ছুটি দিয়ে দিলাম, কবিতা তুমি তোমার মতো যাও, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মানে যখন ক্ষুধা লাগে তখন ওই পূর্ণিমার চাঁদরে আর পূর্ণিমার চাঁদ মনে হয় না, এত রোমান্টিসিটি আর আসে না, তখন পূর্ণিমার চাঁদরে দেখে ঝলসানো রুটির কথা মনে পড়ে। যে কবি এই জিনিসটা তুলে ধরতেছে, যখন আপনি 2-3 বার পড়বেন তখন বুঝতে পারবেন যে আসলে এখানে মিনিংটা কি। এখানে বলা হচ্ছে যে আসলে কল্পনার জগৎ, ভোগ বিলাস এইসবের মধ্যে সময় অপচয় না করে আমাদের জীবনের বাস্তবতার দিকে মনোযোগ দিতে হবে। এই জিনিসটাকেই 2-3 লাইনে সুন্দর করে লিখে ফেলবেন, এটাই হচ্ছে সারমর্ম। এবং আপনি যেই পেজে সারমর্ম লিখবেন ওই পেজে শুধু সারমর্মই লিখবেন। ধরেন সারমর্ম হচ্ছে 2 নাম্বার, আপনি উপরে লিখলেন আনসার, এরকম করে করবেন। প্রথমে লিখবেন 2 নং প্রশ্নের উত্তর। ধরেন আমি একটা পেজ নিয়ে দেখাই, ধরেন এটা হচ্ছে পরীক্ষার খাতা। পরীক্ষার খাতায় আপনি শুরুতে উপরে লিখবেন 2 নং প্রশ্নের উত্তর, কালো কলম দিয়ে লিখবেন। লিখার পরে নিচে একটা নীল কলম দিয়ে এরকম করে একটা দাগ দিবেন।
ঠিক আছে, তারপরে আপনার 3টা লাইন, তাহলে আপনি 3বার পড়লেন একটু ভালো মতো যে এখানে আসলে কবি কি বুঝাতে চাইছে। তো আপনি দেখলেন যে কবি বলতেছে কবিতাকে ছুটি দিয়ে দিতে, এবং জীবনের কঠোরতা কঠিনতা এটাকে বুঝার কথা বলতেছে, এবং বলতেছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন ক্ষুধা লাগে তখন আর এই পূর্ণিমার চাঁদরে পূর্ণিমার চাঁদ মনে হয় না, পূর্ণিমার চাঁদ দেখে এত রোমান্টিসিটি আসে না, তখন পূর্ণিমার চাঁদ দেখে ওই ঝলসানো রুটির কথা মনে পড়ে। তো ওই জিনিসটাই আপনি সুন্দর করে লিখবেন যে আসলে ভোগ বিলাসে জীবন কাটানো বা হেন তেন হাবিজাবি এইটা আসলে উচিত না, জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে হবে। এই তো, জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে করে ভোগ বিলাসের সময় না কাটিয়ে নিজের জীবনকে সুন্দর করে বাস্তবতার নিরিখে সাজিয়ে নিতে হবে। এরকম করে যে 3 লাইনের মধ্যে শেষ করলেন, দাড়ি দিলেন, শেষ। এই পেজে আপনি আর কিচ্ছু লিখবেন না, 3 লাইনেই লিখবেন, এবং এই পেজে আর কিচ্ছু লিখবেন না, এই পেজে শুধু সারাংশ লিখবেন, শেষ। বা সারমর্ম লিখলেন, শেষ। বুঝতে পারছেন? তো সারাংশ সারমর্ম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। এক্সট্রা পেজ আপনার যত লাগবে আপনি তত নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সারাংশ সারমর্ম 3 লাইনেই লিখবেন, 3 লাইনের 1 লাইনও বেশি লিখবেন না, যত বেশি লিখবেন আপনার নাম্বার তত মাইনাস হবে। সারাংশ সারমর্ম মানে কি? সারাংশ সারমর্ম মানে হচ্ছে যে একটা জিনিস পড়ে আপনি এর সার কি পেলেন, জিস্ট কি পেলেন, সেটা তুলে ধরা। এবং জিস্ট মানে আপনি জিস্টকে যত সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে পারবেন তত ভালো। এখন আপনাকে দিছে এটা সারাংশ লিখতে, এখন এটা যদি আপনি 1 পেজ লিখে ভরায় ফেলেন, তো এটা তো আর সারাংশ হলো না, তাহলে আপনার যে লেখা এটার আবার সারাংশ বের করতে হবে, এটার আবার সারমর্ম বের করতে হবে। বুঝতে পারছেন কিনা? তো তাহলে আমরা সারাংশ লিখবো, লিখে ওই পেজটা ফাঁকা রাখবো। ঠিক আছে? আচ্ছা। একজন ভাই বলছে যে বাকি পেজ খালি রাখলে কেমন দেখায়। সারাংশের ক্ষেত্রে খালি রাখতে হবে, ভালো দেখাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে সারাংশ সারমর্ম আমরা আপনাদেরকে অনেকগুলো সারাংশ সারমর্ম দিয়ে দিছি আগে আসা, এগুলো জাস্ট আপনি একবার দেখে যাবেন। আমি বলতেছি না এখান থেকে আপনার কমন আসবে, তারপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা জাস্ট দেখে যাবেন এখান থেকে কমন আসবে, ধরেন ধরে নেন না আসার সম্ভাবনা 90%। এবং এর পিছনে আমি বলবো যে আপনি আসলেই সময় নষ্ট করবেন না, আপনি জাস্ট পরীক্ষার আগে একবার রিডিং দিয়ে আমাদের মক টেস্ট গুলো দিবেন, এতটুকুই। এই সবগুলো পিডিএফ আমরা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো সারমর্ম গেল, এখন আছেন সারাংশ। তো সারমর্মের থেকে সারাংশ লেখা আরো সহজ, কারণ সারমর্ম তো কবিতার লাইন, তো অনেকের জন্য হয়তো একটু ধরা কঠিন হতে পারে, কিন্তু সারাংশটা আবার ধরেন যে হচ্ছে ইজি। তাহলে অনেকগুলো আমরা দিয়ে দিছি, আপনারা জাস্ট হচ্ছে একবার চোখ বুলাইয়া যেতে পারেন, এই এতটুকুই। তো এই যে এখানে এখানে একটা অনেকগুলো সারাংশ দেয়া আছে। সারাংশ মানে হচ্ছে জাস্ট একটা ধরেন সুন্দর একটা হচ্ছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ গুলো জাস্ট হচ্ছে আপনি এখানকার জিস 2-3টা লাইন বের করে লিখবেন। যেমন দেখেন, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের উপরে নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধুই আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো কখনো নামবার উপায় নেই। এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই হয়। মানে এটা 2-3 বার পড়লেই আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কি বলা হচ্ছে। মানুষ অর্থবিত্তের পিছনে যেভাবে দৌড়াচ্ছে, ও বর্তমান সমাজ ব্যবস্থায় সবাই অর্থবিত্তের পিছনে উন্নত জীবনযাপনের আশায় যেভাবে ছুটে চলতেছে, এরকম করে ছুটতে ছুটতে এক সময় দেখা যায় যে আর পিছিয়ে আসার কোনো পথ নাই। এবং এখান থেকে উত্তরণের জন্য আমাদেরকে কি করতে হবে? এই ধরনের ধরেন যে অস্বস্তিকর বা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে, বা এই ধরনের নেশাগুলোকে পরিত্যাগ করতে হবে, অর্থের নেশা পরিত্যাগ করতে হবে, লোভ পরিত্যাগ করতে হবে। জাস্ট এই জিনিসগুলো আপনি আপনার মতো করে, আপনার আপনি যতটুকু বুঝছেন ততটুকু সুন্দর করে 3 লাইনের মধ্যে শেষ করবেন। 3 লাইন, সর্বোচ্চ 3 লাইন, 3 লাইনের বেশি না। 2 লাইনে লিখতে পারলে আরো ভালো।
তো এই হচ্ছে সারাংশ আর সারমর্ম। এখানে আমরা কিছু সারাংশ দিয়ে গেছি, ইম্পর্টেন্ট, এগুলো আপনারা হচ্ছে জাস্ট একবার চোখ বুলিয়ে যাবেন। আশা করি ইনশাল্লাহ আমি বলবো না যে এর মধ্যে থেকে কমন আসবে, কিন্তু এগুলো জাস্ট একবার যদি চোখ বুলিয়ে যাইতে পারেন আপনার একটা অবস্থা তৈরি হবে আর কি। তো সারাংশ সারমর্ম নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই আশা করি। তো আমরা এবার অনুবাদে চলে যাব। এখন আসেন অনুবাদ। অনুবাদে থাকে 5 নাম্বার। তো নন ক্যাডার পরীক্ষার অনুবাদগুলো তুলনামূলক সহজ আসে। পিসিএস রিটেনের অনুবাদগুলো বেশ একটু জটিল করে মাঝে মাঝে, কিন্তু আমাদের নন ক্যাডার পরীক্ষা অনুবাদগুলো তুলনামূলক সহজ আমার কাছে মনে হয়েছে। তো এই অনুবাদগুলো আপনি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমার মনে হয় সবার পারা উচিত। মানে সবাই তো আসলে আমরা একটা ইংলিশ মিডিয়ামে পড়া, ইংলিশ ভার্সনে পড়াশোনা করে আসছি, এবং আমাদের ভাইবা থেকে শুরু করে আইটেম দেওয়া থেকে শুরু করে অলমোস্ট সবকিছু ইংলিশে ছিল। গাইটেন গ্যালন থেকে শুরু করে বিশ্রাম সিং থেকে শুরু করে দত্ত থেকে শুরু করে ডেভিডসন, সবকিছুই তো ইংলিশে। তো আমার এই পার্সপেক্টিভে মনে হয় যে অনুবাদ কম বেশি সবাই পারেন, কিন্তু ওই যে বললাম যে হয়তো আপনি এখনো যদি অনুবাদ করেন 5-এর মধ্যে হয়তো আপনি 2 পাবেন। আর আপনি যদি একটু প্র্যাকটিস করেন ভালো মতো, রেগুলার, তাহলে হয়তো পরীক্ষায় গিয়ে আপনি 4 পেতে পারেন 5-এর মধ্যে। ঠিক আছে। তো এখন আসেন অনুবাদগুলো। অনুবাদগুলো তো ভালো করার জন্য আপনাকে কি করতে হবে? প্রতিদিন আমরা দেখেন একটা আপনাকে শীট দিয়ে দিচ্ছে, বেশি না, প্রতিদিন আপনি একটা করে অনুবাদ প্র্যাকটিস করবেন। প্রতিদিন একটা করে অনুবাদ প্র্যাকটিস করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি পত্রিকার যে কোনো একটা ইংরেজি পত্রিকা, যে কোনো একটা ইংরেজি পত্রিকা, এর মধ্যে 2টা ইংরেজি পত্রিকা বেস্ট। একটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে দ্য ডেইলি স্টার। এবং আমি বেস্ট বলবো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এই পত্রিকাটা যদি আপনি রেগুলার পড়েন, একটা পত্রিকা পড়তে তো অনেক সময় লাগে এবং এত ধৈর্য থাকে না, এত বেশি পড়তে ইচ্ছা করে না। এবং আমারও তাই হয়েছে যে আমার আসলে এত বেশি আমিও পড়তে পারিনি। তারপর আমি চেষ্টা করছি যে মানে প্রতিদিন অ্যাটলিস্ট শিরোনামগুলো একটু পড়ে যেতে, নিউজের হেডিং গুলো পড়ে বা গুরুত্বপূর্ণ নিউজ গুলো 10 লাইন বা 20 লাইন হোক একটু পড়ার চেষ্টা করছে প্রতিদিন। এটা আমাকে অনেক হেল্প করছে। তো এটা হচ্ছে আপনার 2 জায়গায় হেল্প করবে। একটা হচ্ছে আপনি অনুবাদগুলো আপনার ফ্লুয়েন্ট হবে, যে আপনি খুব দ্রুত দেখা যাচ্ছে খুব ভালো অনুবাদ করতে পারতেছেন। দ্বিতীয়ত হচ্ছে যেটা হবে যে আপনার এই জিনিসটা আপনাকে ইংলিশে অনেক হেল্প করবে। যেমন আমরা তো অনেকদিন ধরেই প্যাসেজ সলভ করে আসিনি। আমরা যেগুলো 9, 10, 11, 12-এ করে আসছি, এখন তো আমাদের মেডিকেলের প্যাটার্ন আলাদা। আমরা তো আসলে এই বিসিএস এর বা পিএসসির যে ইংরেজি প্রশ্নের আনসার, এটা তো আসলে আমরা আগে প্র্যাকটিস করি নাই। তো যার কারণে দেখা যায় যে পিএসসির ক্ষেত্রে প্যাসেজ সলভ করা বেশ কঠিন হয়ে যায়, পারা যায় না। আপনি যদি ইংরেজি পত্রিকা প্রতিদিন অ্যাটলিস্ট 10 মিনিট 15 মিনিট করে সময় দেন, আপনার 2টা জিনিসই ক্লিয়ার হবে। এক, অনুবাদ আপনি একদম পানির মতো অনুবাদ করতে পারবেন সুন্দরভাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইংলিশে দেখা যায় প্যাসেজ সলভ থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং যেটা, এই পার্টটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, দেখবেন যে আপনি খুব ভালো মতো পারতেছেন। এবং থার্ডলি যেটা হবে যে পত্রিকা যখন আপনি রেগুলার পড়বেন, আপনার বাংলাদেশ আন্তর্জাতিক এই 2টা অংশও কাভার করবে, এবং আপনি খুবই ভালো করতে পারবেন এই জায়গাগুলোতে যদি আপনি পত্রিকাগুলো রেগুলার পড়েন। তো ঠিক আছে, তাহলে আমরা বলতেছি যে অনুবাদ 5 নাম্বার, তাই না? তো অনুবাদ 5 নাম্বার, এই 5 নাম্বার অনুবাদ ভালো করার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিদিন একটা করে অনুবাদ, আমরা অনুবাদে এই শীটটা আপনার পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে আপনারা প্রতিদিন একটা করে অনুবাদ প্র্যাকটিস করবেন। আর যদি না পারেন, অ্যাটলিস্ট সপ্তাহে বা 4 দিন 5 দিনে একটা করে অনুবাদ হলেও করার চেষ্টা করবেন। আর ইংরেজি পত্রিকা রেগুলার পড়ার চেষ্টা করবেন। প্রতিদিন হয়তো পারবেন না, বা একদিন পর পর হলেও বা 2 দিন পর পর হলেও, সপ্তাহে 2-3টা হলেও ইংরেজি পত্রিকা পড়ার চেষ্টা করবেন। এবং পত্রিকার মধ্যে সব থেকে প্রিফার্ড যেটা বিসিএস এর প্রিপারেশনের জন্য, সেটা হচ্ছে দা বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস। ওদের হচ্ছে মানে আপনার ইয়ে নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণমূলক বেশ কিছু লেখা থাকে, যেগুলো হচ্ছে আপনার বাংলাদেশ আন্তর্জাতিককেও বেশ ভালো হেল্প করে। তো টিবিএস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটা পড়তে পারেন রেগুলার।
তো এখন আসেন অনুবাদ। অনুবাদ আসলে কিভাবে করবেন দেখেন, অনুবাদটা আপনি কিভাবে করবেন। তো অনুবাদ আসলে প্রথম কথা হচ্ছে অনুবাদটা কিন্তু হবে ভাবানুবাদ। ভাবানুবাদ মানে কি, যে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, মিনিং বাই মিনিং যে অনুবাদ করবেন এরকম না। এটা হচ্ছে আপনার জন্য এই জন্যই সহজ যে আপনি প্রথমে যখন অনুবাদটা করতে যাবেন, প্রথমে আপনি পুরা প্যাসেজটা একবার পড়বেন। পড়ার পরে আপনি যে মিনিংটা পাইছেন এই মিনিংটা ধরে অনুবাদ করবেন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা করব, যে প্রথমে প্যারাটা ভালো মতো পড়লাম, যে অংশটা অনুবাদ করতে বলছে এটা আপনি একবার ভালো মতো পড়লেন। এবং পড়ার সময় দেখবেন যে আপনি কিছু কিছু শব্দ মনে হচ্ছে আপনার কাছে আগে কখনো দেখেন নাই, বা দুই একটা শব্দ আপনি মিনিং জানেন না, জাস্ট ওই শব্দটাকে আপনি হচ্ছে একটু আন্ডারলাইন করবেন। এখানে দেখেন কম বেশি সবগুলো শব্দ হয়তো আপনি জানেন, তাহলে সিমিংলি এটার অর্থ আপনি জানেন না সাপোজ, তো আপনি সিমিংলি নিচে দাগ দিলেন। ঠিক আছে, তো আপনাকে যে সিমিংলির অর্থই জানতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। তো তারপরে আপনি একবার পড়লেন, বা একটু যদি আপনার মনে হয় যে আপনি অর্থ বুঝতে পারেন না, আপনি আরেকবার পড়বেন। পরে আপনি লেখা শুরু করবেন। মানে লেখা শুরু করবেন, আপনি ভাবানুবাদ করবেন। আমি আবারও বলতেছি, আপনি লাইন বাই লাইন অনুবাদ করবেন না, আপনি ভাবানুবাদ করবেন। এই লাইনটা পরে আপনার মনের মধ্যে যেই ভাব যাচ্ছে, যে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এইটা দিয়ে এই অর্থটা বুঝাইছে, আপনি ওই অর্থটাই লিখবেন। কমপ্লেক্স অ্যান্ড ইম্পসিবল, জটিল এবং অসম্ভব, এই জিনিসটাকে সুন্দর করে আপনি লিখলেন। উই অ্যাভয়েড ডুইং মেনি থিংস ইন আওয়ার লাইফ কনসিডারিং দেম কমপ্লেক্স এন্ড ইম্পসিবল। আমরা আমাদের জীবনের অনেক কাজকে জটিল এবং অসম্ভব মনে করে উপেক্ষা করার চেষ্টা করি, বা এড়িয়ে চলি। আপনার মত যেটা মনে হয় আপনি আপনার মতো করে লিখবেন, এই হচ্ছে কথা। দেখা যাচ্ছে এখন এসে যে আপনি দেখেন শেষের লাইনটা এসে, ইভেন ইট ইজ ট্রু দ্যাট দ্য টাস্ক হুইচ ইজ সিমিংলি ইম্পসিবল ক্যান বি ডান উইথ ফার্ম অ্যান্ড আর্নেস্ট ডিটারমিনেশন। এখন আপনি সিমিংলির অর্থ দেখেন জানেন না, তো তারপরে দেখেন লাইনটা সব করতে গিয়ে বাকি ওয়ার্ড গুলো মিলাই আপনার এতটুকু বুঝ চলে আসছে, যে এখানে এতটুকু এইটা বুঝাইতে যাচ্ছে যে এমনকি ইভেন ইট ইজ ট্রু দ্যাট, এমনকি এটাও সত্য যে যে কোনো একটা কাজ যেটাকে অসম্ভব মনে হলেও আমরা যদি দৃঢ়তা এবং আন্তরিক সংকল্প, বা যেটাই বলেন, বা আন্তরিকতা বা দৃঢ় সংকল্পের মাধ্যমে চেষ্টা করি, তাহলে সম্পূর্ণ করা সম্ভব, বা কাজটা করা সম্ভব। এইভাবে আপনাকে অনুবাদটা করতে হবে। তাহলে অনুবাদে ভালো করার জন্য আমি আবারও বলতেছি যে আপনি কমন পাবেন না, যে অনুবাদ আপনি 10টা অনুবাদ পড়ে যাবেন, বা আমরা 20টা অনুবাদ আপনাকে দিচ্ছি, এই অনুবাদগুলো পড়ে যাবেন, পরে গিয়ে আপনি হুবহু লিখে আসবেন, এরকম হবে না ভাই। আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনি এখান থেকে প্রতিদিন 2 দিনে একদিন, 3 দিনে একদিন, 5 দিনে একদিন হলেও একটা করে অনুবাদ সমাধান করবেন। করার পরে আপনি একটু মিলিয়ে দেখবেন কেমন হচ্ছে। আপনি আমাদের মক টেস্ট গুলো দিবেন, সেখানেও হয়তো আমরা নাম্বারিং করবো, তখন আপনি বুঝতে পারবেন যে পিএসসি তে আসলে নাম্বারিংটা কিভাবে করে। দেন আপনি যদি একটা পত্রিকা পড়ার চেষ্টা করেন, অ্যাটলিস্ট পত্রিকার শিরোনামটা পড়বেন, বা ইম্পর্টেন্ট যে নিউজগুলো, প্রথম পাতার যে নিউজগুলো হেডলাইন গুলো পড়বেন। পড়লেও দেখবেন যে আপনার এই অনুবাদ করার একটা খুবই চমৎকার, নিজের মধ্য থেকেই একটা চমৎকার ইয়ে তৈরি হয়ে গেছে, সক্ষমতা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম করে আমরা অনুবাদ গুলোতে ভালো করার চেষ্টা করব। ঠিক আছে, আর এই অনুবাদ প্র্যাকটিস করতে গিয়ে আপনার ইংলিশও কাভার হয়ে যাবে, দেখবেন যে আপনার বাংলাদেশ আন্তর্জাতিকে হেল্প করতেছে। তো এই অনেকগুলো অনুবাদ আমরা দিচ্ছি, তো আপনারা অনুবাদগুলো এরকম করে করার চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি যে অনুবাদে আপনি কোনো ওয়ার্ড কমন পান নাই, বা কোনো ওয়ার্ডের মিনিং আপনি জানেন না, বা কোনো কিছু ধরতে পারতেছেন না, সমস্যা নেই। আপনি আগের লাইন পরের লাইন, আগের ওয়ার্ড পরের ওয়ার্ড গুলো মিলাই ওইটার জাস্ট কাছাকাছি একটা অর্থ আপনি লিখে দিয়ে আসবেন, কারণ এটা হচ্ছে ভাবানুবাদ, আক্ষরিক অনুবাদ না। ঠিক আছে, তো অনুবাদ নিয়ে আরো কোনো প্রশ্ন আছে কিনা? তো অনলাইন নিউজ পেপার কোথায় পাওয়া যাবে? অনলাইন নিউজ পেপার আপনি সবগুলোতে, আপনি দ্য ডেইলি স্টার, দ্য বিসিএস স্ট্যান্ডার্ড লিখে সার্চ দেন, সার্চ দিলে ওদের ওয়েবসাইটে ঢুকলেই আপনি হচ্ছে নিউজ করতে পারবেন। ঠিক আছে, আর হার্ড কপি আপনি চাইলে রাখতে পারেন, দাম তো বেশি না, 10 টাকা মনে হয় নেয় বা 15 টাকা নেয় এরকম। প্রতিদিন দিলেন বাসায় হার্ড কপি, সকালে উঠে একবার দিলেন, এটা আপনার ওভারঅল জার্নিটাকে আরো সহজ করে দিবে।
আপনি ভালো করতে পারবেন আর কি। অন্য অন্য একজন যে আউটপুট দিবে তার থেকে দেখা যাবে যে আপনি যদি রেগুলার পত্রিকা পড়েন আপনার আউটপুটটা আরো বেটার হয়। ঠিক আছে, আপনি যে কোনো একটা নিউজ পেপার, আমি প্রিফার করব দা বিজনেস স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডলি ডেইলি স্টার, এই দুইটার মধ্যে যে কোনো একটা পত্রিকা, ইংরেজি পত্রিকা বাসায় রাখেন। প্রতিদিন অ্যাটলিস্ট মেইন নিউজটা যতখানি পারা যায় পড়বেন। আশেপাশের যেগুলো ছোট ছোট ইম্পর্টেন্ট হেডিং আছে এগুলো একটু পড়বেন, পিছনের পেজটা একটু দেখবেন, উল্টাবেন। দেখবেন এর মাধ্যমে আপনার অনুবাদটাও সহজ হবে, সাথে ইংলিশটাও আপনার খুব ভালো হয়ে যাবে। দেখা যাচ্ছে ইংলিশ পরীক্ষা আপনি খুবই ভালো দিয়ে আসছেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার ওভারঅল। তো অনুবাদের জন্য এই জিনিসগুলো ফলো করবেন, এবং আমরা বেশ কিছু অনুবাদ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই অনুবাদগুলো বাসায় বসে বসে একটু পড়ার অভ্যাস করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য অনুবাদ সহজ হয়ে যাবে। তো ওভারঅল এখন অনুবাদ নিয়ে কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা চিঠিপত্রে চলে যাই। অনুবাদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, এখন আসেন চিঠিপত্র। চিঠিপত্রে 5 নাম্বার থাকে। এখন চিঠিপত্রে অনেক ধরনের চিঠিপত্র থাকে, আমরা অনেক ধরনের চিঠিপত্র পড়ে আসছি, লিখে আসছি। তবে আমরা যদি ট্রেন্ড অ্যানালাইসিস করি, বিসিএস, রিটেন এবং নন ক্যাডার, এখানে আসলে মেইনলি চিঠিপত্র বলতে সংবাদপত্র প্রকাশের জন্য পত্র আসে। এর বাইরে অন্যান্য পত্রগুলো সেরকম আসে না, মাঝে মাঝে হয়তো এই টিপিক্যাল দিয়ে একটা দিয়ে দেয়। তো যার কারণে আমাদের সবগুলো ফরম্যাট জেনে যাইতে হবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য। এবং ওভারঅল আমরা যদি খেয়াল করে দেখি, ট্রেন্ড অ্যানালাইসিস করি, তাহলে মেইনলি চিঠিপত্রগুলো আসছে সব সংবাদপত্র প্রকাশের জন্য। ঠিক আছে, তো এই সব ধরনের চিঠিপত্রগুলো লেখার সিস্টেম গুলো আমাদের একটু শিখে নিতে হবে, এবং পারলে দুই একটা চোখ বুলে যাইতে পারে সংবাদপত্র প্রকাশের জন্য পত্রগুলো। ঠিক আছে, তো যেহেতু ধরে নেন যে আপনাদের সংবাদপত্র প্রকাশনের জন্য পত্রটাই আসবে, অন্য পত্র আসবে না তেমন, মানে সিকিউর থাকার জন্য আপনি বাকিগুলো একটু একবার চোখ বুলে যাবেন যে কিভাবে লিখতে হয় এই। কিন্তু মেইনলি আমাদের কনসার্ন থাকবে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, যেটা পত্র আমরা সংবাদপত্রে প্রকাশের জন্য কিভাবে লিখবো, এইটা আমাদের ভালো মতো শিখে রাখতে হবে, বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে, এবং বেস্ট আউটপুট দিয়ে আসতে হবে। তো এখন দেখেন সংবাদপত্র প্রকাশের জন্য পত্র নাম্বার থাকবে 5। দেখেন আপনি এখানে আবার একটা মজার ব্যাপার, হচ্ছে বিসিএস রিটেনে, কিন্তু আপনি সেম জিনিস লিখতেছেন, সেখানে কিন্তু আপনার জন্য থাকতেছে 10 নাম্বার বা 15 নাম্বার, অথচ এখানে থাকতেছে 5 নাম্বার। মানে আপনার কিন্তু ফাইভটা বিসিএস রিটেনের থেকে ওখানে বেশি। মানে আপনি 5 নাম্বারের জন্য যা লিখতেছেন বিসিএস রিটেনের বাংলা পরীক্ষায়, আপনি সেম জিনিস 10 নাম্বারের জন্য লিখেন, কিন্তু সাইজ কিন্তু সমানই। আপনি চাইলেও রচনা 15 নাম্বারের 3 পেজের কম লিখতে পারবেন না। আপনি চাইলেও চিঠিপত্র 5 নাম্বার আপনি 2 পেজের নিচে লিখতে পারবেন না। ঠিক আছে, তো সংবাদপত্র প্রকাশের জন্য পত্র মাত্র 5 নাম্বার, কিন্তু ঠিকই আসলে 2 পেজ লিখতে হয়। তো আমরা চিঠিপত্র আসলে কিভাবে লিখবো দেখেন। প্রথমে আপনি যখন ধরেন লেখা শুরু করবেন, এরকম পাশাপাশি 2টা পেজ নিবেন, পাশাপাশি 2টা পেজ আছে এমন জায়গায় লেখা শুরু করবেন। এদিকে একটা পেজ, এদিকে একটা পেজ, এই পাশাপাশি পেজে আমরা চিঠিপত্র লিখবো। এখন ধরেন এমন হয়েছে যে আপনার এই জায়গায় আগের একটা প্রশ্ন লেখা শেষ হয়েছে, এইখানে এখন আপনি আপনার চিঠিপত্র লেখা শুরু করতে চাচ্ছেন না, এই কাজ করবেন না। আপনি প্রয়োজনে এই পেজটা কেটে দিবেন, কেটে দিয়ে পরের পেজে এরকম আবার একটা ফ্রেশ পাশাপাশি 2টা পেজ আছে এমন একটা পেজ নিবেন। ঠিক আছে, আমি আবারও বলতেছি শোনেন, যে ধরেন আপনার আগের প্রশ্ন লেখা এরকম একটা পেজে শেষ হয়ে গেছে, শেষ। এখন আপনি চিঠিপত্র লিখবেন, চিঠিপত্র আপনি কি এই পেজ থেকে শুরু করবেন? এই কাজ ভুলেও করা যাবে না। এই পেজটা আপনি কেটে দিবেন, শেষ। তারপরে পরের পেজে পরে আরেকটা নতুন পেজ, এই নতুন পেজে আপনি চিঠিপত্র লেখা শুরু করবেন। ঠিক আছে, এরকম পাশাপাশি 2টা পেজ, বাম পেজ ডান পেজ, এরকম একটা পেজ নিয়ে আপনি সংবাদপত্র প্রকাশের জন্য হোক, আবেদনপত্র হোক, যে কোনো একটা চিঠিপত্র আপনি লেখা শুরু করবেন।
তো ধরেন আপনার আসছে যে ডেঙ্গুর ব্যাপারে, যে বর্তমানে ডেঙ্গুর সমস্যার সমাধানে বা মশা নিধনের ব্যাপারে সচেতনতা তৈরির জন্য সংবাদপত্রে একটা পত্র লিখুন। তাহলে আপনি প্রথমে কি করবেন? প্রথমে আপনি নাম্বার দিবেন। সে নাম্বার ধরেন 4 নং প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্নের উত্তর লিখে নিচে একটা নীল কালার দিয়ে এরকম করে একটা সুন্দর করে দাগ দিবেন, একটা দাগ দিবেন, আর কোনো ডিজাইন ডিজাইন করবেন না। অনেক আপু দেখি যে হচ্ছে ফুল টুল নকশা টকশা করে দেয়। ঠিক আছে, এত কিছু করতে গেলে কিন্তু টাইম পাবেন না। আপনি জাস্ট হচ্ছে নীল কালি দিয়ে 4 নং প্রশ্নের উত্তর লিখবেন সুন্দর করে, নিচে একটা সুন্দর করে একটা নীল কালি দিয়ে দাগায় দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন আমি সংবাদপত্র প্রকাশের জন্য একটা চিঠি আপনাদের দেখাই। এই ফরম্যাটই আপনারা লিখবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন, বায়ু দূষণ ও আমাদের জীবন শিরোনামে কোন একটা জাতীয় দৈনিক পত্রিকা চিঠিপত্র কলমে প্রকাশের জন্য সংবাদ সম্পাদক বরাবর চিঠি লিখুন। দেখেন, সেম প্রশ্ন কিন্তু আপনার ইংলিশেও লিখতে হইতো, থাকতেও পারে নাও থাকতে পারে। ইংলিশ হয়তো আমরা ডিটেলস আলোচনা করব। এই জিনিসগুলো ইংলিশেও আসে, মানে বাংলা প্রশ্ন ইংলিশ প্রশ্ন অলমোস্ট কাছাকাছি হয়। তবে ইংলিশ প্রশ্নে প্যাসেজ থাকে যেটা বাংলা প্রশ্ন থাকে না। তো এই ইংলিশ আর বাংলা চিঠির ফরম্যাট কিন্তু এখন সেম হয়ে গেছে। আগে কিন্তু বাংলা ফরম্যাট গুলো আমরা একরকম লিখতাম, ইংলিশ ফরম্যাটে গিয়ে আবার আরেক রকম লিখতাম। এখন বাংলা ইংলিশ ওভারঅল একই রকমের ফরম্যাট দেখায় আর কি। ঠিক আছে, আপনি যেটা করবেন শুরুতেই, মানে বললাম যে 2টা পেজ, এরকম 2টা পেজ তো আমরা নিচ্ছি, তাই না? পাশাপাশি 2 পেজ শুরু করলেন, যে 4 নং প্রশ্নের উত্তর। একদম শুরুতেই আমরা দেব তারিখ। শুরুতেই কি দেব? তারিখ। যেদিন পরীক্ষা ওই দিনে তারিখ দিবেন। তারপরে বরাবর, বরাবর দিয়ে একটা কমা দিয়ে সম্পাদক দৈনিক প্রথম আলো 100, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। এই প্রথম আলোর যে ঠিকানাটা, এটা ভালো মতো পড়ে যাবেন। প্রথম আলোর ঠিকানাটা ভালো মতো মুখস্থ করে যাবেন। ঠিক আছে? দেন বিষয় বায়ু দূষণ ও আমাদের জীবন শিরোনামে চিঠিপত্র কলমে প্রকাশের জন্য আবেদন বা চিঠি, যেটাই লেখেন কোনো সমস্যা নেই। জনাব, আপনার প্রচারিত জনপ্রিয় পত্রিকার চিঠিপত্র কলমে আমার এই লেখাটি প্রকাশ করে বাধিত করবেন। বিনীত সাকিব, কোনো নাম টাম লেখা যাবে না। বিনীত ক, যে কোনো একটা ঠিকানা, আপনার এলাকার ঠিকানা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আসবেন আপনি কিভাবে লিখবেন। এখন শুরু করবেন, ধরেন বায়ু দূষণ ও আমাদের জীবন। যদিও এখানে এটা শুরুতে দেয়া, আপনি মাঝখানে দিবেন বায়ু দূষণ ও আমাদের জীবন, সুন্দর করে দিলেন। যেহেতু এখানে বলেই দিচ্ছে যে বায়ু দূষণ ও আমাদের জীবন শিরোনামে কোন একটা জাতীয় দৈনিক পত্রিকা চিঠিপত্র কলামে প্রকাশের জন্য সম্পাদক বরাবর চিঠি লিখুন। এখন যদি এটা না বলে, বায়ু দূষণ ও আমাদের জীবন যদি না বলে, যদি বলে যে বায়ু দূষণ সংক্রান্ত সচেতনতা সচেতনতা সৃষ্টির জন্য একটা পত্র লিখুন, তখন আপনি কি লিখবেন? মানে আপনি তাহলে শুরুতেই একটা শিরোনাম তৈরি করবেন। শিরোনাম লিখবেন বায়ু দূষণ। বায়ু দূষণ লিখে এরকম করে দিবেন। তারপরে দিবেন, লিখবেন মানব জীবনের, মানব জীবনে ভয়াবহ প্রভাব। এই জিনিসটা কিন্তু আপনার দেখেন ইংলিশে করতে হয়। ইংলিশে হচ্ছে বলে যে হচ্ছে প্যাসেজটা পড়লেন, ওই প্যাসেজটার একটা সুন্দর শিরোনাম দেন। তো এই শিরোনাম গুলো যদি আপনি এরকম করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার নাম্বার অনেক বেড়ে গেছে। ওভারঅল ধরেন এখানে যেমন বলেই দিছে, শিরোনাম ফিক্স করে দিছে যে বায়ু দূষণ ও আমাদের জীবন শিরোনামে একটা লেখেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনার শিরোনামটা ফিক্স করে দেয় না। তো বলবো যে বায়ু দূষণ নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য একটা জাতীয় দৈনিক বরাবর একটা চিঠিপত্র কলমে প্রকাশের জন্য একটা চিঠি লিখুন। তখন আপনি কি করবেন? সুন্দর করে আগে প্রথমে এই এই ফরম্যাটটা, যে তারিখ দিলেন, বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো 100, কাজী নজরুল ইসলাম বিভিন্ন, ঢাকা 1215। বিষয় লিখলেন, জনাব, আপনার জনপ্রিয় পত্রিকা চিঠিপত্র কলমে আমার এই লেখাটা প্রকাশ করে বাধিত করবেন। বিনীত ক, আপনার একটা যে কোনো একটা ঠিকানা, যে ঢাকা, লক্ষ্মীবাজার ঢাকা, মোহাম্মদপুর ঢাকা, যেখানে একটা ঠিকানা দিলেন। দেন হচ্ছে আপনি প্রতিবেদনটা অবশ্যই শিরোনামটা মাঝখানে লিখবেন, বায়ু দূষণ মানব জীবনে ভয়াবহ প্রভাব, এরকম করে যদি লেখেন, তাহলে আপনার লেখাটা এটিপিক্যাল হবে।
অন্যান্য সবাই হয়তো এরকম করেই লিখবে যে বায়ু দূষণ প্রতিকার, নর্মাল ইন জেনারেলি লিখবে। কিন্তু আপনি যদি যে কোনো একটা পত্রিকার শিরোনাম খেয়াল করে দেখেন, বা আপনি যদি যে কোনো ইন্টারন্যাশনাল জার্নাল পড়ে দেখেন, অথবা আন্তর্জাতিক কোনো পত্রিকা, ইংলিশ পত্রিকা কোনো একটা দেখেন, তাহলে আপনি দেখবেন প্রতিবেদনটা বা যে কোনো একটা লেখা শুরুতে এরকম করে সুন্দর করে দেয় যে বায়ু দূষণ দিয়ে একটা দিবেন, দেওয়ার পরে লিখবেন মানব জীবনে ভয়াবহ প্রভাব। বা আপনি আপনার মতো করে যে কোনো একটা লিখতে পারেন। এরকম করে প্রেজেন্টেশনটা হলে আপনার শিরোনামটা খুবই লুক্রেটিভ থাকে এবং স্যাররা ভালো নাম্বার দেয়। তা আপনি এটা কালো কালি দিয়ে লিখবেন, আবার আপনি নীল কালি দিয়ে লিখছেন জন্য নীল কালি দিবেন না। এটা আপনি লিখলেন, লেখার পরে আপনি এটা শুরু করবেন। বর্তমান সময়ে অন্যতম ভয়াবহ পরিবেশ, এটা আপনি এই একদম শুরু থেকে না করে একটু সামনে থেকে লেখা শুরু করবেন, এরকম করে লিখবেন, 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 শেষ করলেন। তাহলে প্রথমে আপনি সমস্যাটা বর্ণনা দিবেন। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বায়ু দূষণ হচ্ছে, প্রচন্ড বায়ু দূষণ। ঢাকা বিশ্বের তৃতীয় দূষিত শহর হয়ে গেছে। মানুষ, এই সমস্যা। 2 নম্বরে গিয়ে আপনি লিখবেন এই সমস্যার কারণ, এই বায়ু দূষণের কারণে কি কি সমস্যা হচ্ছে। বায়ু দূষণের কারণে বাংলাদেশে শ্বাস প্রশ্বাস জনিত রোগগুলো অনেক বেড়ে গেছে। হাঁপানি থেকে শুরু করে লাং ক্যান্সার থেকে শুরু করে সিওপিডি, অন্যান্য রোগগুলো অনেক বেড়ে গেছে। শুধু মানুষ নয়, প্রাণী থেকে শুরু করে সবাই আক্রান্ত হচ্ছে। সমস্যাটা বললেন। এরপরে থার্ড প্যারায় গিয়ে আপনি সমাধানটা, মানে আপনার যে মতামত, কি কি করা দরকার, জনগণকে সচেতন হতে হবে, সরকারকে আইন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই 3টা জিনিস আপনাকে সুন্দর করে তুলে ধরতে হবে। তাহলে আমি আবারও বলতেছি যে আপনি যখন একটা চিঠিপত্র লিখবেন, চিঠিপত্র লিখতে গিয়ে তাহলে আমরা পাশাপাশি এরকম 2টা পেজ নিব, পাশাপাশি 2টা পেজ নিব, নিয়ে আমরা চিঠিপত্র লেখা শুরু করব। তো প্রথমে আপনি প্রশ্ন লিখলেন, যে এত লং প্রশ্নের উত্তর, নীল কালি দিয়ে লিখলেন। লেখার পরে অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখি, তারিখ দিবেন প্রথমে, তারিখ। তারিখ দেওয়ার পরে আপনি বরাবর সম্পাদক, যে কোনো একটা পত্রিকা আপনি আগে থেকে মুখস্থ করে যাবেন ঠিকানা সহ। দৈনিক প্রথম আলো, 100 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা 1215 লিখলেন। লিখার পরে আপনি হচ্ছে কালো কালি দিয়ে লিখবেন এগুলো সব। তারপরে এই যে আমরা জনাব লিখে তারপর যে শুরু করি, জনাব আপনার বহুল প্রচারিত পত্রিকায় এটা লেখাটি প্রকাশ করে বাধিত করবেন, বিনীত অমুক 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 অমুক। তারপরে এইখান থেকে আপনি আপনার প্রতিবেদন শুরু করবেন, মানে লেখাটা শুরু করবেন। বায়ু দূষণ যেটাই আসুক, প্রশ্নটা যেমনই আসুক, সুন্দর করে আপনি একটা হেডিং দিবেন, যেন এটা অন্যদের থেকে এটিপিক্যাল হয়। তখন কিন্তু সারা ভাবে যে না, আসলে ধরেন এভারেজ সবাইকে দেখা গেল যে 2.5 দেয় বা 3 দেয়, আপনাকে দেখা গেল দিয়ে দিবে 4। এইটাই হচ্ছে রিটেনে ভালো করার বা বিসিএস এ নন ক্যাডারে ভালো করার নিনজা টেকনিক আর কি। যে আপনার উপস্থাপনাটা ইম্পর্টেন্ট, যে আপনি ধরেন অ্যাজ ইউজুয়াল লিখে আসলেন, নাহলে দেখবেন যে হয়তো আপনি এভারেজ, মানে রিটেনে যেটা হয় যে এভারেজ দেখা যাচ্ছে আপনি পাস করছেন, ভাইবা দিলেন, ক্যাডার পাইলেন না, টাফ হয়ে যায় ক্যাডার পাওয়া। কিন্তু এই কিছু টিপিক্যাল টেকনিক যেগুলো আপনি ফলো করলে আপনার নাম্বারটা, অন্যরা যেখানে 3 পাবে আপনি সেখানে 1 নাম্বার হইলেও বেশি পাবেন। এরকম করে প্রতিটা প্রশ্ন যদি একটু একটু করে ভালো করেন, ওভারঅল আপনার ইমপ্রেশন ভালো হবে এবং আপনি অন্যদের থেকে একটা ভালো নাম্বার নিয়ে আগে থাকবেন, যেটা আপনাকে ভাইবায় এবং ওভারঅল রেজাল্টে একটা ভালো বেনিফিট দিবে। তো তাহলে আপনি এরকম করে দিলেন শিরোনাম, বায়ু দূষণ মানব জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়, এরকম করে একটা দিলেন। দেওয়ার পরে আপনি আবার এই যে একদম সাইড থেকে একটু দূর থেকে শুরু করলেন, যে বায়ু দূষণ বাংলাদেশে একটা প্রকট আকার ধারণ করছে। রাস্তাঘাট সব জায়গায় দেখা যাচ্ছে বিশ্বের বায়ু দূষণের যে পোর্টাল, সেখানে বাংলাদেশ বায়ু দূষণের অন্যতম শীর্ষতম দেশ। তারপরে ঢাকা বিশ্বের তৃতীয় দূষিত বায়ুর শহর। এর পরের পরে আপনি শুরু করলেন বায়ু দূষণের ফলে মানব জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। হাঁপানি থেকে শুরু করে শ্বাসকষ্টজনিত এবং শ্বাস প্রশ্বাসজনিত রোগগুলো অনেক বেড়ে গেছে। তারপরে শুধু মানুষ না, প্রাণীকুল সবাই ভয়াবহ একটা অবস্থায় দিন কাটাচ্ছে, হাসপাতালগুলোতে রোগী বেড়ে গেছে, শেষ। তারপরের পাড়ায় আপনি দিবেন মতামত, যে এই সমস্যার সমাধানে সরকারকে দূষণের জন্য স্ট্রিক্টলি আইন প্রণয়ন করতে হবে, আইন প্রয়োগ করতে হবে, মানুষজনকে সচেতন করতে হবে, মানুষজনকে এগিয়ে আসতে হবে। যদি আমরা এখন এগিয়ে না আসি তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে, শেষ। তো এই লেখাটুকু 3টা প্যারা মিনিমাম রাখবেন। তাহলে প্রথমে আপনি আপনার ভূমিকাটা লিখবেন, তারপরে লিখবেন কারণ, এরপরে আপনি আপনার মতামত। এটা আপনি দিলেন। দেওয়ার পরে আপনি আপনার নাম লিখবেন।
জনাব ক কখনো নাম লিখবেন, রহিম করিম কিছু লিখবেন না, ঠিক আছে? জনাব মোহাম্মদপুর, ঢাকা। এখন শেষে এসে আপনি আপনার ডাক টিকিট দিবেন, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট মাথায় রাখবেন। অনেকে বলে যে পত্রিকা প্রকাশের জন্য আবেদনে ডাক টিকিট দিতে হয় না, কিন্তু মাথায় রাখবেন ডাক টিকিট মাস্ট। অবশ্যই আপনাকে ডাক টিকিট দিতে হবে। কারণ পত্রিকায় প্রকাশের জন্য আপনি তো এমন না যে পত্রিকা প্রথম আলোর সম্পাদকের বাসায় গিয়ে দিয়ে আসবেন চিঠিটা। আপনি অবশ্যই কি করবেন, এটা পোস্ট করবেন আপনার মোহাম্মদপুরের পোস্ট অফিস থেকে। এখন তো যদি ইমেল আসছে, আপনাকে তো চিঠি লিখতে বলছে, ইমেল লিখতে বলেনি। তাহলে আপনি অবশ্যই যেহেতু পোস্ট করবেন, তার মানে অবশ্যই আপনার একটা ডাক টিকিট থাকতে, মানে ডাক টিকিট থাকতে হবে, স্টাম্প বানাবেন। তাহলে এখানে লিখবেন ডাক টিকিট, যেভাবে লিখে আসছি আমরা এখানে, প্রেরক, প্রাপক। প্রেরক আপনি লিখবেন জনাব মোহাম্মদপুর, ঢাকা। আর প্রাপক, সম্পাদক, দৈনিক প্রথম আলো, 100 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা। শেষ। ঠিক এই ফরম্যাটটা যদি আপনি ফলো করে সুন্দর করে লিখতে পারেন, আপনি মিনিমাম 4 পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো এই ফরম্যাটটা ফলো করে আমরা সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠিপত্রগুলো লিখবো। এবং আপনি ধরে রাখেন যে আপনার সংবাদপত্র প্রকাশের জন্য চিঠিপত্রই আসবে পরীক্ষায়। আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস করে এটাই বলে। আর এর বাইরে আরো কিছু আছে, এগুলো হচ্ছে আমরা এখন দেখবো এর বাইরে আর কি কি আসতে পারে। তাহলে এর বাইরে যেইগুলো আসে, যেমন ধরেন যে ছুটির জন্য আবেদনপত্র। ছুটির জন্য আবেদনপত্র প্রধান শিক্ষকের নিকট আমরা লিখছি না আগে? ফার্স্ট একই জিনিস, এটা তো আরো সহজ। মানে এই যে বায়ু দূষণের এই অংশটা বাদ দিয়ে আপনার জাস্ট এই অংশটা লিখলেই কিন্তু হলো, ছুটির জন্য আবেদন, চাকরির জন্য আবেদন, বা যে কোনো কিছু একটা বই পাঠানোর জন্য আবেদন। যে কোনো একটা আবেদনপত্র যদি আপনাকে লিখতে বলে, শুধুমাত্র আবেদনপত্রে কোনো ডাক টিকিট লাগবে না। ধরেন আপনি আবেদনপত্র লিখছেন প্রধান শিক্ষকের কাছে, প্রধান শিক্ষকের কাছে আবেদন তো আপনি ডাক টিকিটের মাধ্যমে পাঠাবেন না, আপনি হয়তো স্যারের কাছে গিয়ে অফিসে দিয়ে আসবেন। এটাই তো নিয়ম, তাই না? বা আপনি আপনার অফিসের বসের কাছে ধরেন ছুটি চেয়ে আবেদন লিখলেন, এই আবেদন তো আপনি ডাক টিকিট দিয়ে মানে ডাক বিভাগের মাধ্যমে পাঠাবেন না, আপনি তো গিয়ে বলে আসবেন। এজন্য শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার যদি কোনো আবেদনপত্র লিখতে বলে যে ছুটির জন্য আবেদন, অমুকের জন্য আবেদন, প্রধান শিক্ষকের নিকট তমুকের জন্য আবেদন, সেগুলোতে আপনার ডাক টিকিট লাগবে না। কিন্তু আদার্স সবকিছুতেই ডাক টিকিট লাগবে। এবং ওগুলো তো ফরম্যাট জাস্ট প্রথমটাই, যে তারিখ দিবেন শুরুতে, তারপরে বরাবর প্রধান শিক্ষক, অমুক সরকারি কলেজ, অমুক 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 বিষয়ে ছুটির জন্য আবেদন। তারপরে আমরা যেভাবে লিখি জনাব সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী, ঠিক আছে, গত 2 দিন যাবত বা আগামী অমুক 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 তারিখ জরুরি প্রয়োজনে গ্রামের বাড়ি যাইতে হবে, বা আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, বিভিন্ন লাইন লিখে এজন্য আমার 2 দিনের ছুটি প্রয়োজন। তারপরে শেষে আমরা কি লিখি, অতএব জনগণের নিকট আকুল আবেদন, 2 দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। নিবেদক আপনার একান্ত অনুগত অমুক, ক্লাস অমুক, রোল অমুক, রোল অমুক। শেষ। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আপনার আবেদনপত্র প্লাস পত্রিকা প্রকাশের জন্য। ঠিক আছে? এখন দেখেন ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র নর্মালি আসে না, আসার চান্সও খুব কম। তারপরে দেখে যাবেন আর কি, একবার জাস্ট আমরা দেখে রাখবো যে হ্যাঁ, ব্যক্তিগত পত্র কিভাবে লেখে জানা থাকলো আমাদের। এখানেও তাই। তো ওই যে একদম এখন আগে যেটা করতাম আমরা, ওই যে একটা একদিকে দিতাম, আরেকটা আরেক দিকে দিতাম। এখন ইংলিশ লেটার যেভাবে লেখে একদম সেম টু সেম আমাদের ইংলিশ মানে বাংলা পত্রিকাও হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট একদম নতুন উপরে ঠিকানা দিবেন যে মোহাম্মদপুর, ঢাকা, 17 জানুয়ারি এত, শ্রদ্ধেয় আব্বা। বা আপনার ছোট বোনকে মাদকের মাদকের সচেতন, মাদকের জন্য সচেতন হওয়ার জন্য আপনার বন্ধুর কাছে ছোট ভাইয়ের কাছে পত্র লিখুন। টাকা চেয়ে বাবার কাছে পত্র লিখুন। তারপরে হচ্ছে আপনার বিদেশি বন্ধুর কাছে পত্র লিখুন। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? পত্রটা কিরকম আসতেছে এটা মাথায় রাখবেন। তো শুরুতেই আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, মোহাম্মদপুর, ঢাকা, এত এত তারিখ, এত তারিখ দিলেন। তারপরে শ্রদ্ধেয় বাবার কাছে লিখতে বলছে, শ্রদ্ধেয় আব্বা। একদম আগে আমরা লিখে আসছি যেরকম ওইরকমই, যে একদম শুরুতেই সালাম নিবেন, আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি, এই তারপরে দেখবেন, ধরেন যে এখানে বলছে যে টাকা চেয়ে যদি বলে, তখন লিখবেন যে এরকম এরকম
আপনি জানেন আমার অমুক, আমি এই সেমিস্টার শেষ করে পরের সেমিস্টারে যাচ্ছি, আমার কিছুদিন পরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, পরীক্ষার জন্য এই ফি বাবদ এত এত টাকা দরকার। তো আশা করি মানে এই তারিখের মধ্যে টাকাটা পাঠিয়ে দিবেন, যেন আমার সবকিছু ফর্ম ফিল আপ ঠিক মতো করতে পারি। বাসার সবাইকে আমার অমুক অমুক ভাই বোন থাকলে তাদেরকে আমার স্নেহ দিবেন, ঠিক আছে? তারপরে এই তো মাকে আমার সালাম দিবেন, হ্যান ত্যান ইতি আপনার স্নেহধন্য ক শেষ। তারপরে আপনি এটাও ওই যে 2 পেজ, এই পেজ ওই পেজ করে লিখবেন। এই পেজ থেকে শুরু করবেন একদম প্রথমে ঠিকানা, যে মোহাম্মদপুর ঢাকা, তারপরে তারিখ, তারপরে শ্রদ্ধেয় আব্বা কমা, তারপরে একদম শুরু করে প্যারা 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 করে পরের পেজে গিয়ে শেষ করবেন। এটি আপনার স্নেহধন্য অমুক, নিচে ডাক টিকিট। ডাক টিকিট দিয়ে এখানে প্রেরক প্রাপক, এখানে ডাক টিকিট লিখে দিলেন। এখন আরেকটা জিনিস থাকে, এটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে বিদেশি কোনো বন্ধুর কাছে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আপনার বিদেশি বন্ধুর কাছে পত্র লিখুন। বিদেশে অবস্থানরত আপনার কোনো বন্ধুর কাছে দেশের বর্তমান অবস্থা জানিয়ে একটা পত্র লিখুন। সেক্ষেত্রে আপনি কি করবেন? তো বিদেশি বন্ধুর ক্ষেত্রেও সব ফরম্যাট একদম সেম, খালি ডাক টিকিটের এখানে আপনি লিখে দিবেন বাই এয়ার মেইল, বাই এয়ার মেইল, শেষ। সেটা লিখে দিলেই শেষ, ঠিক আছে? তাহলে এটা আমরা বললাম যে ব্যক্তিগত পত্রগুলো এইভাবে লিখবেন, তো 2 পেজ হবে। যেটা আপনারা এটা অনেক বেশি লিখে অভ্যস্ত, কারণ 6, 7, 9, 10 পর্যন্ত আপনারা এটা পড়ে আসছেন, এটা আপনারা লিখবেন এবং অবশ্যই প্যারা প্যারা করে সুন্দর সুন্দর করে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, নিউজ পেপারের যে লেটার, নিউজ পেপারের লেটারের শুরুতে কিন্তু কোনো ঠিকানা নাই, ঠিক আছে? নিউজ পেপারের লেটারের শেষে ঠিকানা। নিউজ পেপারের লেটারের শুরুতে হচ্ছে আপনার তারিখ দিয়ে শুরু, ফরম্যাট গুলো দেখেন। আর ব্যক্তিগত পত্রের শুরুতে হচ্ছে ঠিকানা, তারপরে তারিখ। আগে ঠিকানাটা আমরা ডান দিকে লিখতাম, এখন হচ্ছে বাম দিকে একই রকম করে লিখে দেখেন, ঠিকানা তারিখ তারপরে শুরু করবেন, বা তারিখ ঠিকানা যেটাই দেন সমস্যা নেই। তো স্ট্যাম্পটা, ডাক টিকিটটা ইম্পর্টেন্ট, এটা দিবেন। আর আরেকটা কথা যেটা আপনারা ভুল করেন, সেটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশিত যে চিঠিগুলো থাকে, এখানে আরেকটা আপনারা ভুল করেন, সেটা হচ্ছে এখানে এখানে কিন্তু আপনি মাস্ট আপনার মতামত দিবেন, যেটাই লেখুক। যে পত্রিকা প্রকাশের জন্য ধরেন ডেঙ্গু সচেতনতা বলুক, বায়ু দূষণ বলুক, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে পত্র লিখে লিখন বলুক, বা জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পত্র লিখন বলুক, যেটাই বলুক আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু মাস্ট আপনার মতামত দেবেন। আপনি যদি মতামত না দেন তাহলে কিন্তু নাম্বার কমে যাবে। আর 5 মিনিটে 2 পেজ চিন্তা করতেছেন, কিন্তু চিঠি তো আসলে আমরা ছোট ছোট করে মানে ফাঁকা ফাঁকা অনেক প্যারা প্যারা করে লিখবেন, দেখবেন যে আপনার এই যে তারিখ টারিখ হাবি জাবি এগুলো অনেক জায়গা খেয়ে নিস, আলটিমেটলি লেখা কিন্তু ঠিকই কমে আসে। এই জন্য প্যানিক হওয়ার কিছু নাই। আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দিলেই আসলে বুঝবেন। সব থেকে বড় কথা হচ্ছে এটা, যে আমি আপনাকে যতই বলি যে এটা এইভাবে লিখবেন, ওইটা এইভাবে লিখবেন, এই জায়গায় এই সময় মেনটেন করবেন, ওইটা 5 মিনিটের মধ্যে শেষ করবেন, এটা 10 মিনিটের মধ্যে শেষ করবেন, এগুলো বলে কোনো লাভ নাই। আপনি যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা দিবেন এবং কয়েকবার পরীক্ষা দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই জায়গাটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? আর বিদেশি ফ্রেন্ডের অ্যাড্রেস দিবেন, ধরেন আমেরিকার একজনের দিতে বলছে, আপনি এটা দিলেন যে অমুক একটা কিছু একটা নাম দিয়ে দিলেন, ভুংচুং একটা নাম, ধরেন XYZ, নিউ ইয়র্ক, হ্যান ত্যান হাবি যাবি। এটা সমস্যা না, আপনি ঠিকানা কি দিলেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বিদেশি বন্ধুর ক্ষেত্রে বাই ইয়ার মিল লিখছেন কিনা। স্যার এটা বুঝতে চায় যে এ আসলে জানে কিনা, যে আপনি দেখবেন বাই ইয়ার মিল যদি লিখেন, ম্যাক্সিমামই দেখবেন বাই ইয়ার মিল লিখবে না, 90% বাই ইয়ার মিল ছাড়া লিখে আসবে। তা আপনি যখন বাই ইয়ার মিল লিখবেন তখন লিখবে। বেড়ে গেছে, ঠিক আছে? রিটেনে ভালো করার এইটাই টেকনিক, যে আপনাকে কিছু করতে হবে, কিছু জায়গায় গুরুত্ব দিতে হবে, কিছু ভুল করা যাবে না, আবার কিছু জিনিস এক্সট্রা করতে হবে যেটা অন্যরা করে না। এটা করার মাধ্যমে রিটেন আপনি ভালো করবেন, মানে শুধু পাস করবেন না, আপনার নাম্বারও দেখবেন যে একটু হলে বেড়ে গেছে অন্যদের তুলনায়। তো এই যে এই দুইটাই মেইনলি মানে হচ্ছে ব্যক্তিগত পত্র আর সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন, এই দুইটাই। আর এর বাইরে হচ্ছে আরো কিছু থাকে, যেমন হচ্ছে ধরেন ওই কি বলে ওটাকে, যে ধরেন একটা বই, আহ, একটা প্রকাশনার কাছে পত্র লিখুন একটা বই চেয়ে, বা একটা মানে ধরেন আপনার অফিসের বসের কাছে ছুটি চেয়ে আবেদন লিখুন। আর এই জিনিসগুলো আপনারা কিন্তু কম বেশি জানেন, ঠিক আছে? তো এই আর কি। তারপরে আরেকটা জিনিস দেখেন, সংবাদপত্র প্রকাশের উপযোগী একটা পত্র লিখুন, এগুলো তো আমরা লিখলাম।
আরেকটা এখন জিনিস আসে যে প্রতিবেদন লিখুন বলে একটা ইয়ে আসে, প্রতিবেদন লিখুন। তো প্রতিবেদন লিখনের ক্ষেত্রে যেটা দুই ধরনের মতামত আছে। কেউ বলে যে প্রতিবেদন লিখুন যদি আসে, তাহলে প্রতিবেদন লিখুন আর সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লিখুন, জিনিসটা একই। আবার অনেকে বলে যে না, প্রতিবেদনের জন্য আলাদা 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 করে লিখতে হয়। তো যদি প্রতিবেদন লিখুন আসে, তাহলে প্রতিবেদন লিখবেন। এইখানে একটা ফরম্যাট দেয়া আছে, এটা জাস্ট একবার চোখ বুলাই নেন। এরকম করে আপনি লিখতে পারেন যে প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের সময়, প্রতিবেদনের তারিখ। এই চারটা জিনিস উল্লেখ করলেন। উল্লেখ করে আগের মতোই ওই যে যে জিনিসটা পত্রিকায় প্রকাশের জন্য আমরা মাঝখানে একটা শিরোনাম দিয়ে সুন্দর করে লিখি, দেখেন এখানে সেম সিস্টেম ফলো করে শিরোনামটা দেয়া আছে, শিরোনামটা লিখবেন। লিখে এরকম তিনটা প্যারা, মিনিমাম তিনটা প্যারা লিখবেন। প্রথমে হচ্ছে ভূমিকা লিখবেন, তারপরে সমস্যার কারণে কি কি হচ্ছে, এবং প্রতিকারে আপনার যে মতামত সেটা লিখবেন। সুন্দর করে লিখে শেষে আপনি বিনীত প্রতিবেদক ক, শেষ। প্রতিবেদন লিখে আপনি চাইলে ডাকটিকিট দিতে পারেন। কেউ বলে দিলে হবে, কেউ বলে না দিলে হবে। এক এক বই এক এক রকম বলা আছে। ঠিক আছে, এটা আসলে কন্ট্রাডিক্টরি। এবং আহ, মানে রিটেনে আসলে খুব বেশি প্রতিবেদন আসে নাই, এবং যা আসছে প্রতিবেদন লেখা সবাই আসলে চিঠিপত্রে প্রকাশের জন্য যেটা আসে ওইটাই লিখে দিয়ে আসে। তো আমিও তাই করছি এবং পাশ করে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে মানে কিছু বই এরকম আছে, দেখি যে হচ্ছে প্রতিবেদন লিখতে বললে জাস্ট আমরা চিঠিপত্রে যেরকম করে যে জনাব আপনার বহুল প্রচলিত পত্রিকা এইসব না লিখে সরাসরি প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, তৈরির তারিখ, এই চারটা জিনিস লিখে পুরো জিনিসটা লিখে দেয়, লিখে দিয়ে নিচে প্রতিবেদকের নাম দিয়ে দেয়। তো এটা আপনারা ফলো করতে পারেন, সমস্যা নাই, এগুলো খুব বেশি ঝামেলার না আর কি। তো এই আর কি, এই হচ্ছে আমাদের চিঠিপত্র। চিঠিপত্র নিয়ে আপনাদের কোনো প্রশ্ন, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। আচ্ছা, একজন বলছেন যে ক্যাপিটাল লেটার স্মল লেটার। আচ্ছা, আমরা তো বাংলা নিয়ে কথা বলতেছি, বাংলায় ক্যাপিটাল লেটার স্মল লেটার কিছু নাই। আহ, বাংলায় তো সব বাংলাই। আচ্ছা, এয়ার মেইলটা হচ্ছে আমরা এই যে নর্মালি যেটা লিখি, যে এই যে ধরেন ডাক টিকিট, এরকম করে একটা ডাক টিকিট বানালাম একদম শেষে, এইখানে লিখবো বাই এয়ার মেইল। ডাক টিকিট না লিখে বাই এয়ার মেইল। তারপরে প্রেরক প্রাপক যা লিখেন তাই। ঠিক আছে। এবং বিদেশি হলে প্রেরক প্রাপক এটা হচ্ছে ইংলিশে দিবেন, এটা হচ্ছে ইংলিশে দিবেন। ঠিক আছে। বাই এয়ার মেল হচ্ছে ডাক টিকিটের জায়গায়, যে জায়গায় আমরা ডাক টিকিট লিখি ওই জায়গায় বাই এয়ার মেল লিখবেন, ডান দিকে উপরে, প্রাপকের উপরে। আর প্রেরক প্রাপক ফর্ম টু দিয়ে ইংলিশে লিখবেন যদি বিদেশি বন্ধুর কাছে হয়। বাংলায় লেখা ম্যাক্সিমাম বইয়ে, কিন্তু আমার মনে হয় ইংলিশে লিখলে ভালো হয়, কারণ আপনি বিদেশে লিখতেছেন। বিদেশি খামে তো আসলে কখনো আমরা বাংলায় লিখি না। ক্যাপিটাল স্মল সমস্যা না, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এগুলো এগুলো স্যাররা দেখে না। ঠিক আছে। চিঠিপত্রের ক্ষেত্রে মেইনলি ব্যাপার হচ্ছে আপনার যেই জায়গায় যে জিনিস থাকার কথা ওই জায়গায় ওই জিনিস আছে কিনা, নিয়মটা ঠিক মতো সিস্টেমে লিখছেন কিনা। আর হচ্ছে আপনি যদি আরেকটু এক নম্বর বেশি পাইতে চান, তাহলে হয়তো ওই যে যেমন মতামত আপনি ঠিক মতো দিচ্ছেন কিনা, বা বাই ইয়ার মেল টাইপ জিনিসগুলা, মানে টিপিক্যাল জিনিসগুলো ঠিক মতো আছে কিনা, প্রেজেন্টেশনটা সুন্দর কিনা, কাটাকাটি করছেন কিনা, দাগাদাগি করছেন কিনা, বেশি ঝকঝকা করে লিখছেন কিনা, এই লিখলেই আপনার দেখবেন নাম্বার চলে আসবে। ঠিক আছে। আচ্ছা। তো ঠিক আছে, এই চিঠিপত্র পর্যন্তই আজকে আমাদের ক্লাস ছিল। আজকে আমরা আর বেশি কিছু করবো না, বাকি আমাদের ব্যাকরণের বাকি অংশটুকু আর হচ্ছে ইয়েটা যেটা আমাদের আহ সাধারণ বিজ্ঞান, ওইটা আমরা আর একটা ক্লাসে পড়বো। তো আমাদের আজকে কে পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এক্সাম কবে হতে পারে একটু আইডিয়া দেন। এক্সাম মোস্ট প্রবাবলি অক্টোবরে হবে। ঠিক আছে, এটা আসলে আইডিয়া পিএসসি মাঝখানে নন ক্যাডার এক্সাম গুলো ভুলে গেছিল, তো এখন এক্সাম নন ক্যাডার এক্সাম গুলো দ্রুত নিয়ে নিচ্ছে। তো আমাদের যেটা মনে হচ্ছে যে অক্টোবরে এক্সাম হবে আশা করা যায়। অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে আমাদের 50-এর ভাইভা শেষ হয়ে যাবে। 50-এর ভাইভা শেষ হয়ে অক্টোবরের 10-15 তারিখে 50-এর রেজাল্ট দিয়ে দিবে। তো এর মধ্যেও দেখবেন হচ্ছে নন ক্যাডারের নোটিশও মোস্ট প্রবাবলি দিয়ে দিবে। ঠিক আছে।
অক্টোবরের শেষে, মানে খুব কম সময়ের মধ্যে হলে অক্টোবরের শেষে। এর আগে হওয়ার, অক্টোবরের আগে হওয়ার চান্স কম, হতেও পারে, বাংলাদেশে কিছু বলা যায় না, তবে চান্স কম, চান্স একবারে নাই বললেই চলে অক্টোবরের আগে হওয়ার। আর আপনার পরীক্ষা হয়তো আরো পিছাতেও পারে, তবে আপনি একটা প্রিপারেশন নিয়ে রাখলেন, হয়ে গেল আর কি। মক টেস্ট নিয়ে দিয়ে একটা ওভারঅল একটা প্রিপারেশন হয়ে গেলে এটা আপনার কাজে দিবে। আর আমরা পিডিএফটা আপনাকে দিয়ে দিব, এই পিডিএফটা দেখে আপনি আমাদের পরীক্ষাগুলোর আগে একটু পিডিএফটা দেখে আসবেন। আপনার রিটেন পরীক্ষার আগেও পিডিএফটা একটু দেখে যাবেন। আর আপনাদেরকে আমরা কিন্তু পিডিএফ গুলো, সবগুলো ক্লাসেরই পিডিএফ সরবরাহ করব। অনেকেই বলতেছেন যে ভাই আমরা কোন বই কিনবো, কোন বই কিনবো না, তো আমরা আপনাদেরকে পিডিএফ গুলো এমন ভাবে দিয়ে দিব যার কারণে আপনারা যদি কোনো বই নাও কিনেন, আপনার আশা করি সমস্যা হবে না। আমাদের পিডিএফটা যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ এটাই এনাফ হবে। ঠিক আছে, এর বাইরে আপনারা বই কিনতে চাইলে কিনতে পারেন, টাকা আপনার, ডিসিশন আপনার। কিন্তু আপনি যদি চান যে ভাই আমি কোনো বই কিনবো না, এবং অনেকেই আছেন এরকমও দেখছি যে যারা আসলে স্পেশাল বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, অনেকে রেসিডেন্সির প্রিপারেশন নিচ্ছেন, অনেকে মানে অনেকেই আসলে এই রিটেনের জন্য একদম শুধু এটার জন্য এটা নিয়ে ধরে বসে থাকবো, এরকম মেন্টালিটিও খুব কম মানুষের আছে। যাদের আছে তাদের হয়তো অনেকের বয়স শেষ বা এরকম কিছু। তো তাদেরও হচ্ছে আসলে মানে তাদের জন্য এটা সহজ হবে আশা করি, যে আমরা জাস্ট পিডিএফ এর মধ্যে সবকিছু আপনার পড়া গুছানো থাকবে। আপনি পিডিএফ গুলোই যদি ঠিক মতো পড়ে যান, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার নন ক্যাডার প্রিপারেশন 100% কাভার করবে। আর এর বাইরে নন ক্যাডার প্রিপারেশনের অনেক প্রশ্ন ব্যাংক আছে, বিসিএস এর রিটেনের গাইড আছে, প্রশ্ন ব্যাংক আছে, এগুলো আপনি কিনে পড়তে পারেন, সমস্যা নেই। এক্সাম আমাদের অনলাইন অফলাইন দুই মাধ্যমেই হবে। অফলাইনে 11টা থেকে রাত 8টা পর্যন্ত হবে, আর অনলাইনে আপনি রাত 12টার মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিয়ে পিডিএফটা সাবমিট করবেন। এখন এখানে সবকিছু আপনার উপরে, এখন আপনি চাইলে 1 ঘন্টার পরীক্ষা, 40 মিনিটের পরীক্ষা 60 মিনিটে দিতে পারেন, কিন্তু এটা তো আপনার লস। আপনাকে যেটা করতে হবে, টাইমটা মেনটেন করে পরীক্ষা দিতে হবে। যে আপনি নিজে একটা স্টপ ওয়াচ নিয়ে বসবেন, এই সময়ের মধ্যে আপনার শেষ করতে হবে, শেষ না হইলেও যতটুকু হয়েছে ততটুকু আপনি সাবমিট করবেন। সাবমিট করে আপনি আপনার অবস্থা জাজ করে দেখবেন যে আমি 45 মিনিটে বাংলা পরীক্ষা দিলাম, দিয়ে আসলে আমি কত পাচ্ছি। তা আচ্ছা, দিয়েই আমি আসলে, রচনা তো আমার মিনিমাম 3 পেজ লেখার কথা, আমি তো 3 পেজ লিখতে পারি নাই, আমি তো 2 পেজ লিখছি বা 1 পেজ লিখছি, তাহলে ভাইরা কিরকম নাম্বার দিবে? পরীক্ষা দিলে আসলে আপনার আশা করি কনফিউশন গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। যেমন একজন আপু বলছে যে শিরোনাম উপসংহার ভিতরে লিখে মোটামুটি প্রাসঙ্গিক কিছু লিখে আসলে কেমন মার্কস দেয়, বা যারা খাতা দেখে তাদের মার্কস দেওয়ার টেন্ডেন্সি কেমন, খুবই আনকমন টপিক আসার ক্ষেত্রে। এটাও আপনাকে পরীক্ষা দিয়ে তারপরে বুঝতে হবে। যে আপনি আমাদের কোচিং এ পরীক্ষা দেন, আমরা খাতা দেখবো, আপনার খাতাগুলোর নাম্বার, আপনি কোথায় কোথায় ভুল করছেন, এগুলো সম্পর্কে আপনাকে জানানো হবে। আপনি আপনার খাতা দেখানোর পরে খাতাগুলো আপনাকে দেয়া হবে, আপনি আপনার গ্যাপ গুলো বুঝতে পারবেন, বুঝলে আপনি আপনার কোথায় ডেভেলপ করা দরকার, কোন জিনিসটা কিভাবে করা দরকার, এটা আপনি বুঝতে পারবেন। এইটা আশা করি আপনাকে অনেক হেল্প করবে। যেমন আমি আমার কথা বলি, আমি 46তম বিসিএস এ রিটেনের আগে কিন্তু সময় পাইনি আমাদের। জানেন যে 48-এর প্রিলি হওয়ার 3 দিন পরে হচ্ছে 46-এ রিটেন হয়েছিল। তো আমার একটা জিনিস কাজে লাগছে, সেটা হচ্ছে যে ওই মানে স্পেশাল হওয়ার যে কথাবার্তা শুরু হয়েছে তার আগে আমি আবার হচ্ছে একটা দিছিলাম, মানে আমি একটা মডেল টেস্ট দিছিলাম কয়েকটা, মানে প্রতিটা সাবজেক্টের একটা করে সাবজেক্ট ফাইনাল দিছিলাম মডেল টেস্ট আকারে আর কি। তো এই যে একটা দিছি, দেওয়ার পরে একটা টাইম সেন্স আসছে যে আমার টাইমিংটা এরকম হইতে হবে। তারপরে আমার ওই খাতাগুলোকে আমি এখন পর্যন্ত রেখে দিচ্ছি, এবং 50 পর্যন্ত ওগুলোকে কাজে লাগাইছি। যে আমি পরীক্ষার আগে হয়তো খুব বেশি প্রিপারেশন নিতে পারি নাই, রিটেন পড়তে পারি নাই, তো আমি যেটা করছি যে পরীক্ষার আগে আমার ওই খাতাটা খুলে দেখছে যে কোথায় কোথায় আমার গ্যাপ, একটা চিঠি কিভাবে লিখতে হবে, একটা প্রবন্ধ কিভাবে লিখতে হবে, আমি এখানে কি ভাবে লেখার কারণে নাম্বার আমার কম আসছিল। তো এরকম করে জিনিসগুলো জাস্ট হচ্ছে একটু এই খাতাগুলোই আপনি রেখে দিবেন আপনার কাছে। পরীক্ষার আগে একবার খুলে দেখবেন যে কোথায় কোথায় গ্যাপ হচ্ছে, এগুলো দেখবেন আপনার পরবর্তী রিটেন পরীক্ষাগুলো তো বেশ কাজে দিবে। তো এই জন্য পরীক্ষা মাস্ট। আপনি যদি ক্লাস করার পরে যদি নাও পড়তে পারেন, যে ধরেন আজকে আমরা বাংলা ক্লাস নিলাম, এরপরে আপনাকে পিডিএফটা দেওয়া হয়েছে, আপনার পড়ার আপনি কোনো টাইমই পান নাই,
তারপরেও আপনি অবশ্যই অবশ্যই পরীক্ষাটা দিবেন, এবং আপনি স্টপ ওয়াচ নিয়ে বসবেন, টাইম ঠিক করে বসবেন। যখন টাইম শেষ হয়ে যাবে আপনি একদম লেখা স্টপ করবেন, যা পাইছেন তাই। এই দিয়ে তো আপনার ফার্স্ট সেকেন্ড বা অন্য কোনো কিছু হয়ে যাচ্ছে না। তারপরে আপনি যখন আমরা খাতাটা কাটবো, আপনার খাতাটা দেখবো, দেখার পরে মার্কিং করে যখন আপনার কাছে দিব, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় গ্যাপ, কিভাবে আপনাকে আরো টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কোথায় কোথায় ডেভেলপ করতে হবে। তো আশা করি এভাবে এভাবে আপনি যখন মডেল টেস্ট পর্যন্ত যাবেন, শেষে মক টেস্ট পর্যন্ত, তখন ইনশাল্লাহ আপনি আহ, একদম রিটেনের জন্য খুবই ভালো মতো প্রিপেয়ার হয়ে যাবেন, আশা করি আমরা। জি, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, এক্সাম অফলাইনে এসে দেওয়ার অপশন আছে। আপনারা সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত, মানে 9টায় এসে তো আর 9টায় এক্সাম দিতে পারবেন না, আপনার তো এক্সাম দিতে 40 মিনিট সময় লাগে। আর মডেল টেস্ট গুলো তো আরো 4 ঘন্টা সময় লাগবে, সরি 2 ঘন্টা, মানে আপনার 40 মিনিট, তারপরে ওদিকে 90 মিনিট সময় লাগবে। তো এরকম একটা টাইম ধরে নিয়ে এসে আসবেন, যেন আপনি হচ্ছে ডিউ টাইমের আগে সাবমিট করে অফিস অফ হওয়ার আগে চলে যেতে পারেন। আমাদের এক্সাম রুম আছে, সেখানে এসে সময় ধরে এক্সাম দিয়ে যাইতে পারবেন। অফলাইন অফলাইন দুই ধরনের সুযোগই আছে, আপনাকে যেটা প্রিফার মনে হয়, আপনি যেটা প্রিফার করেন আপনি সেটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আর কেউ যদি এমন থাকেন যে ভাই আমি আসলে স্পেশালের জন্য ভালো মতো প্রিপারেশন নিচ্ছি, এর পাশাপাশি এটা করতেছি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা লিস্ট এক্সাম গুলো দেন। আমরা কিন্তু একটা মোটামুটি ফ্লেক্সিবল রুটিন করছি। আপনি মানে এর বাইরে যদি পড়তেও না পারেন, লিস্ট ক্লাসের যে 1.5 ঘন্টার ভিডিও, এই 1.5 ঘন্টার ভিডিওটা দেখে বা 1 ঘন্টার ভিডিওটা দেখে আপনি এক্সামটা লিস্ট দেন, তাহলে আশা করি ইনশাল্লাহ পাশ করে যাবেন, সমস্যা হবে না। জি, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে ফেলতে পারি। স্পেশাল কবে হতে পারে আনুমানিক? স্পেশাল মোস্ট প্রবাবলি নভেম্বরে হবে, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। মানে স্পেশাল হয়তো সার্কুলার চলে আসলো, কিন্তু পিএসসি তে এখনো যায়নি, কারণ বয়স 2 বছর বাড়ানোর ব্যাপারে কিছু দাপ্তরিক কাজকর্ম চলতেছে আর কি। তো পিএসসি তে হয়তো চিঠিটা গেলেই বুঝতে পারবেন যে সার্কুলার দিয়ে দিবে। পিএসসি তে এখনো যায় নাই চিঠিটা, ঠিক আছে, এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। তো ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে ফেলতে পারি। আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, পিডিএফটা আপনারা একটু ভালো মতো দেখবেন, পড়বেন। আশা করা যায় ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং সবাইকে নেক্সট পরীক্ষাটা দেওয়ার রিকোয়েস্ট জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।